আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ভাই আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। সো আমরা তাহলে লেট না করে শুরু করি, আমাদের যেহেতু অলমোস্ট 10টা 10 থেকে শুরু হয়েছে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যায়। ওকে। সো ঠিক আছে। সো আজকে আমাদের ফোর্থ ক্লাস, যেটায় আমরা আজকে মূলত লেকচার 4 কভার করব, এবং আমরা প্রিভিয়াস 3টা ক্লাসে তিনটা গ্রুপ পড়েছি, যেখানে 30টা করে 90টা ওয়ার্ড ছিল। সো আজকে আমরা নেক্সট 30টা ওয়ার্ড পড়বো। আজকেও মোটামুটি 30টার মতো হবে। সো আজকে ক্লাস হলে আমাদের টোটাল 120, মানে 120টা ওয়ার্ডের মতো কভার হবে। সো আশা করছি আপনাদের জার্নিটা মোটামুটি ভালোই চলছে। যদি সময়টা ইউটিলাইজ করেন, এটা ইন ফিউচারে আপনারা বলতে গেলে অনেকখানি বেনিফিটেড হবেন। সো আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। সো আমরা একটু দেখি, এর মানে হচ্ছে বিরত থাকা বা পরিহার করা। ওকে, সো এটাই যদি আমরা একটু ভাঙি, আমরা একটা দেখো এখানে পাওয়া যায় অ্যাবস্টেইন। তো এটা আমরা কারো একজন থেকে নয়েজ আসতেছে, দয়া করে একটু যদি মিউট করতেন। ওকে। সো অ্যাবস্টেইন, সো স্টেইন থেকে আমরা কি বলতে পারি যে স্টে। স্টে মানে কি? থাকা। সো অ্যাব, অ্যাব রে হিন্দিতে যদি আমরা কনভার্ট করি আব, আব মানে কি? এখন। সো আমরা কোনো কিছু বলি না যে এখন থাকুক, জিনিসটা এখন থাকুক, এই যে আজকে থাকুক, আজকের এটা করার দরকার নেই। সো আমরা যদি ওইটার সাথে একটু রিলেট করতে পারি, অ্যাবস্টেইন ভাঙলে পাই আপ, আর স্টে। স্টে মানে থাকা, মানে আপ থাকা মানে কি? এখন থাকুক। এখন থাকুক মানে কি? এই মুহূর্তে বিরত থাকা বা পরিহার করা। সো এখানে যেটা অর্থ বলেছে, অ্যাভয়েড টেকিং পার্ট ইন সামথিং, কোনো কিছুতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। সো এখানে এটা যেটা একটা এক্সাম্পল সেন্টেন্স বলেছে, সেটা হচ্ছে হি হ্যাজ অ্যাবস্টেইনড ফ্রম অ্যালকোহল ফ্রম ওভার 3 ইয়ার্স। সে অ্যালকোহল থেকে প্রায় গত 3 বছর ধরে বিরত আছে। বোঝা গিয়েছে এতটুকু? ওকে, সো আমরা এখানে আরেকটা ওয়ার্ড আছে সিনোনিমস, চিউ, এটা আমরা পড়বো নেক্সটে, হ্যাঁ। সো আমরা তাহলে আমাদের নেক্সট ওয়ার্ডে আসি। এটা একেবারেই সোজা। ওয়ার্ডটা হচ্ছে হলো অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন। সো অ্যাপ্রোবেশনের সঙ্গে রিলেটেড কি? অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে কি? অনুমোদন, তাই না? তো এটার অর্থ হচ্ছে অনুমোদনই। অনুমোদন, এর অর্থ হচ্ছে অনুমোদন। অনুমোদন। ওকে। সো নেক্সটে আমরা আসি। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে চেরিশ। সো এই ওয়ার্ডটার সাথে যারা সোশ্যাল মিডিয়ায় এনগেজ তারা অনেকটাই পরিচিত হওয়ার কথা। সো চেরিশ, ওখানে আমরা যদি একটা নিয়ার অ্যাবাউট, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সো আমরা ভাইয়া, দেখা যাচ্ছে। রিসেন্টের যেমন এরকম একটা ওয়ার্ড আছে, ছেড়ি। ছেড়ি। আহ, এই যে ভাইয়া প্রিভিয়াস ওয়ার্ডটা একটু দেখান তো। আহ, এটা ওটা দেখাচ্ছে এখানে, এখানে আমার স্ক্রিনটা একটু দেখো। এখানে হচ্ছে হলো কিছুদিন আগে ধরো একটা মিউজিক ভিডিও ছিল, মানে রিসেন্টলি ধরো এটা ট্রেন্ডিং এ ছিল। ওটার নাম ছিল টাইটেল সামথিং ছেড়ি ছেড়ি লেডি। এটা 1985 সালের মার্কিন একটা সঙ্গীত। সো এই ওয়ার্ডটা যদি একটু দেখো, এই চেরি থেকে আসছে চেরিশ। সো চেরি বা চেরিশ, চেরি মানে মূলত হচ্ছে কাউকে লালন করা, কাউকে চাওয়া, তীব্রভাবে আকাঙ্ক্ষিত কোনো কিছু। সো এখন যে জিনিসটা আকাঙ্ক্ষিত হয়, যে জিনিসটা লালিত করে, তার মানে কি সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে আমাদের চেরিশ শব্দটা হচ্ছে হলো, আমরা যদি একটু আসি, যে এর মেইন অর্থ হচ্ছে হলো সামথিং। সামথিং মানে কি? কিছু। অর অর সামওয়ান। সামওয়ান মানে কি? কেউ। তারা কারা? হু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউ। সো আমার কাছে যে বেশি ইম্পর্ট্যান্ট, আমার কাছে যে বেশি ইম্পর্ট্যান্ট, বা যে যে বেশি ইম্পর্ট্যান্ট সেই আমার কাছে চেরিশ। সো এখানে যেটা বলা হয়েছে, এর অর্থ বলেছে গ্রেটলি লাভ আর প্রোটেক্ট সামথিং। এটা মূলত মানে হচ্ছে লালন করা, হ্যাঁ।
লালন মানে কি, যে বেশি, খুব ইম্পর্টেন্ট। সো এখানে যেটা বলা হয়েছে, একটা এক্সাম্পল বলেছে, উই মাস্ট চেরিশ দ্য মেমোরিজ অফ ইয়ুথ। আমরা আমাদের যে ইয়ুথের যে স্মৃতিগুলো আছে এটাকে আমাদের লালন করা উচিত। এখন এটা আমি যদি অন্যভাবে নেই, আমাদের যে ইয়ুথের যে মেমোরিগুলো আছে সেটা অবশ্যই কি আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট। সো এই যে ইম্পর্ট্যান্ট, এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা, এটা প্রকাশ করার জন্যই আমরা এই জিনিসটা ইউজ করি, চেরিশ। বোঝা গিয়েছে? ওকে। সো আমাদের জি লাস্ট ভাইয়া। ওয়ার্ড নিয়ে একজন একটা কথা বলেছিল। সো লাস্ট লাস্ট ভোকাবুলারিটা ছিল হচ্ছে অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশনের সাথে আমরা যদি একটু রিলেট করি, অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন। অ্যাপ্রোবেশন অর্থ হচ্ছে অনুমোদন কনটেক্সটে ইউজ হয়। আরো বেশি অনলাইনে বেশি এক্সাম্পল দেখলে এটা এভাবেই পাবে। আচ্ছা ঠিক আছে। সো আমরা নেক্সট, আমরা আচ্ছা, আমরা যারা জয়েন করবো আমরা শুরুতে একটু মিউট করে নেব, হ্যাঁ, নাহলে কথাটা রিপিট আসে। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে হলো আমাদের করবোরেট। এটার সাথে কি কেউ পরিচিত আছে বলো তো? জি ভাই। কোলাবোরেশন এর সাথে পরিচিত আছে। আচ্ছা, তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ। কো সরি, খেকেআর, খেকেআরের মোটো, জাস্ট এ মিনিট। আচ্ছা, কলকাতা নাইট রাইডার্সের একটা মোটো ছিল, যেটা হচ্ছে হলো কোলবো কোর সরি করবো লড়বো জিতবো, এরকম সামথিং একটা মোটো ছিল। কেউ কি এটার সাথে পরিচিত আছো? কেকেআর এর একটা মোটো ছিল যে করবো লড়বো জিতবো, এরকম সামথিং। তো এটার সাথে এটাই মিলাও, দেখো যে এখানে যদি আমি একটু ভাঙি, এটা হচ্ছে এই যে দেখো, করবোরেট, এটার সাথে রিলেট করা যায় যে করবো লড়বো জিতবো, এরকম সামথিং। এটা কার মোটো ছিল? কেকেআর এর, কলকাতা নাইট রাইডার্সের ছিল সম্ভবত, অথবা ওদের ফুটবল টিমের একটা ছিল। সো এখন তুমি একটা জিনিস বুঝছো, তুমি ধরো একটা টিমকে সাপোর্ট করো, সে কে 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 সাপোর্ট করো, কে কে মোটো হচ্ছে এটা। তার মানে তুমি যদি এই মোটোটা নিজে প্র্যাকটিস করো, নিজে কন্টিনিউসলি বলো করবো লড়বো জিতবো, করবো লড়বো জিতবো, তার মানে তুমি কি করতেছো? অবশ্যই কে 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 কি দৃঢ়ভাবে সমর্থন করতেছো। সো এই করবোরেট শব্দের অর্থ হচ্ছে আমাদের দৃঢ়ভাবে সমর্থন করা, হ্যাঁ, দৃঢ়ভাবে সমর্থন করা, সমর্থন করা। সো এখানে বলা হয়েছে লেন্স সাপোর্টার, সাপোর্ট টু, আর এই বোস্টার শব্দটা আমরা পরে পড়বো, হ্যাঁ, এটা আমাদের সিলেবাসের ভিতরে আছে। সো আমরা যদি আবার এসে করবোরেট, এটার সাথে রিলেটেড আমরা একটা মোটো জানি, করবো লড়বো জিতবো। করবোরেট, করবো লড়বো, আচ্ছা ঠিক আছে। এটা কার মোটো ছিল? কে ক্যারে মোটো ছিল। তো কেউ যদি একটা কোনো দল বা কোনো টিম বা কোনো দেশের একটা মোটো যদি বারবার বলে, সে যদি লালন করে, একটু যেটা বললাম চেরিশ করে, তার মানে কি সে কি অবশ্যই সেই দল, মত অথবা কি কাউকে সাপোর্ট করে। সো সাপোর্ট যেহেতু করে, তার মানে এর অর্থ কি দাঁড়ায়? দৃঢ়ভাবে সমর্থন করা। সো করবোরেট অর্থ হচ্ছে দৃঢ়ভাবে সমর্থন করা। ওকে। সো নেক্সটে আমাদের আসি, ডিসপারেট। আচ্ছা, ডিসপারেট শব্দ হচ্ছে হচ্ছে হলো, আমরা যদি একটু আসি এখানে দেখো তো, ডি এর পাশে স্পারেট, এভাবে কি লেখা যায়? স্পারেট থেকে কি বলা যায় সেপারেট? সো জি ভাইয়া। ডিসপারেট শব্দ হচ্ছে হলো মিল নেই, মানে সাদৃশ্য নেই। সাদৃশ্য নেই মানে কি? বই সদৃশ, বই সদৃশ। সো এই জিনিসটা সবসময় বেশি ইউজ হয় মূলত রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিভাবে ইউজ হয়? ধরো দুইজন কোনো রেস্টুরেন্টে গিয়েছো, একজন একটা অর্ডার দিয়েছে, তুমি আর একটা অর্ডার দিয়েছো। তাহলে এই যে একটা পছন্দের অমিল, কোনো সদৃশ্যতা নেই, সাদৃশ্যতা নেই, এটাই হচ্ছে হলো বৈসাদৃশ্য। তো আমরা একটা যাই, এই রিলেটেড একটা কোনো কিছু দেখে আসি। তো আমরা একটা এক্সাম্পল পড়ে আসি সিনোনিমস। তো এখানে একটা ওয়ার্ড বলেছে দেখো, সে দ্য টু কালচার্স ওয়ার সো, এই যে ইউট্রেলারি, ইউট্রালি, এটার অর্থ হচ্ছে হলো
প্রায় সব মানে সর্বত্র, মানে এভরিহোয়ার, হ্যাঁ। সো দ্য টু কালচারস ওয়ার লিটারালি ডিসপারেট, মানে কি সর্বত্রই হচ্ছিল বৈসদৃশ্য ছিল, বৈসদৃশ্য ছিল সর্বত্র, মানে সর্বত্র বৈসদৃশ্য মানে কি কোনো মিলই নেই। That she found it hard to adapt from one to other. তো এখানে বলা হয়েছে দুইটা কালচারের মধ্যে এই যে ইউজুয়ালি মানে হচ্ছে সর্বত্র, মানে সবকিছু সর্বত্রই কি ছিল, ডিসপারেট ছিল, মানে কি কোনোটুকুই কোনো কিছুই মিল ছিল না। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, সে যখন একটা কালচার থেকে অন্য একটা কালচারে গিয়েছে, তার কাছে ওই কালচারের বৈশিষ্ট্যগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া মানে অভিযোজন করতে খুবই কষ্ট হচ্ছিল। ইট ওয়াজ ভেরি হার্ড ফর হার। বোঝা গিয়েছে এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা যদি একটু আসি, এখানে আরো একটা ওয়ার্ড শিখলাম, এই যে ইউথারলি। ইউথারলি অর্থ হচ্ছে সর্বত্র, এটাও আমাদের স্ট্রাকচারের ভিতরে আছে, হ্যাঁ, আমাদের সিলেবাসের ভিতরে আছে। তো আমরা যদি একটু আবার আসি, ডিসপারেট। সো ডিসপারেটের ক্ষেত্রে আমরা কি ডিসপারেট, ডিসপারেটের সাথে সেপারেটের রিলেট করতে পারি, এবং সেপারেটেড যেহেতু রিলেট, তার মানে এটা সেপারেট মানে কি আলাদা। সো আমাদের ডিসপারেট অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে বৈসাদৃশ্য, মানে কোনো কোনো মিল নেই, হ্যাঁ। ওকে, সো আমরা তাহলে আমাদের নেক্সট ওয়ার্ডে যাই। ওকে, সো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে হলো ইমুলেট। সো ইমুলেট, সো আমরা এই ওয়ার্ডটাকে একটু ভাঙি, হ্যাঁ। এখান থেকে কি পাই, ইমু পাই, হ্যাঁ। ইমু, ইমু ধরো সে একজনের নাম, সে কি করছে, লেট করেছে। এখানে দেখো লেট। সো লেট করা মানে কি দেরি করা, বাট ইমু হচ্ছিল রাত্রে ধরো দেরি করে ঘুমিয়েছে, এর মানে এই না যে সে ফেসবুকে রিলস দেখে বেড়াইছে। এমনও হতে পারে সে ধরো তার কোনো কেরিয়ার, সরি, কেরিয়ার, আচ্ছা আমরা একটু আসি, সে ধরো ফিউচার জন্য, ফিউচারের জন্য কোনো একটা, ফিউচারের জন্য সে কোনো একটা ধরো কোনো একটা ধরো সে স্কিল অর্জন করতেছে। সো কেউ ধরো দিনে ক্লাস করতেছে, রাত্রে কোনো একটা স্কিল অর্জন করার জন্য লেট করে ঘুমাচ্ছে। তার মানে সে যে লেট করে ঘুমাচ্ছে এর মানে কি, এর মানে যে সবসময় সে পিছিয়ে যায় এমন তো না। এমন কি হতে পারে, সে কি সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়ারও চেষ্টা করতে পারে। সো ইমুলেট অর্থ হচ্ছে হলো, এটা যে কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়া, সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া। সো এর একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল হচ্ছিল যে তোমাদের ব্যাচে যত যারা আছে তারা ভোকাবুলারি ক্লাস করতেছে না, বাট তোমরা ভোকাবুলারি ক্লাস করতেছো। তাহলে এই কনটেক্সটে, এই ভোকাবুলারি কনটেক্সটে দেখা যাচ্ছে কি তোমরা কি তাদের থেকে ছাড়িয়ে যাচ্ছ, তাই না? সো এই যে ছাড়িয়ে যাওয়া, সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়া, এই ঘটনাটা বোঝানোর জন্য আমাদের ইমুলেট শব্দটা ইউজ হয়। সো এখানে যেটা বলা হয়েছে যে টু ইমপ্রুভ ইন এ স্পেসিফিক ফিল্ড, কোন একটা, এই স্পেসিফিক শব্দ তো কিন্তু নির্দিষ্ট, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে অনেক ভালো করার জন্য, ইমপ্রুভমেন্ট করার জন্য, সিম্পলি ইমুলেট দ্য অ্যাকশন অফ দ্য এক্সপার্টস। তার মানে কি দাঁড়ায়, এক্সপার্ট যেসব কাজ কারবারি করে তাদের যে সক্ষমতা, সেটাকেও কি করতে হবে, ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, মানে এক্সপার্টদের থেকে অনুকরণ করে করে তাদের থেকেও ভালো কিছু করার চেষ্টা করতে হবে। তো আমরা যদি আবার একটু আসি, ইমুলেট। তো ইমু নামে একজন ব্যক্তি ধরো রাত জেগে লেট করে ঘুমাচ্ছে, কেন ঘুমাচ্ছে, সে ধরো এক্সট্রা কোনো স্কিল অর্জন করতেছে। তাহলে এক্সট্রা যে স্কিল অর্জন করবে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, তার সমকক্ষ যারা আছে তাদেরকে ছাড়িয়ে যাবে। সো ইমুলেট শব্দ অর্থ দাঁড়াচ্ছে সমকক্ষ কাউকে ছাড়িয়ে যাওয়া। সো এর যদি আমরা একটু এক্সাম্পল দেখি, টু ইমপ্রুভ ইন এ স্পেসিফিক ফিল্ড, কোন একটা নির্দিষ্ট ফিল্ডে ইমপ্রুভ বা উন্নতি করার জন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি ইমুলেট দ্য অ্যাকশনস অফ দ্য এক্সপার্ট। এক্সপার্টরা যেসব কাজ কারবারি করে সেটা দেখে দেখে অনুকরণ করে কি তাদের থেকেও ভালো কিছু করার চেষ্টা করতে হবে, তাই না? দেখা যায় যে মিস্ত্রির সাথে হেল্পার কাজ করতে করতে হেল্পার এমন মিস্ত্রি হয়ে গেছে যে তার ওস্তাদরেও পার করে চলে গেছে, তার ইফিসিয়েন্সি আরো বেশি বেড়ে গেছে, সামথিং এটা। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, হেল্পার ইমুলেটস হিজ ওস্তাদ, এরকম সামথিং। ওকে, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে এনারভেট। এটাও খুব ইজি একটা শব্দ, হ্যাঁ, এটা আমরা ভাঙি, এনারভেট। সো আচ্ছা তোমরা একটু দেখো তো, এটারে বলা যায় না ইনার, এটারে কি বলা যায় না, ভাত বলা যায় না সামথিং। এটা আমরা একটু কনটেক্সট একটু দেখি, হ্যাঁ। এটা আমরা মানে ব্যাখ্যায় পরে আসছি। সো গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখা যায় কি যে এই যে
হাজব্যান্ড ওয়াইফ যে ঝগড়া লাগার পরে হাজব্যান্ড কি করে, বউরে ধরে মাইর দেয়। তো মাইর দেওয়ার পরে ওয়াইফ কান্নাকাটি করতে বলে যে ওর ভাত আমি খাবো না, এরকম সামথিং একটা ওয়ার্ড বলে, এরকম সামথিং বলে। তাহলে কনটেক্সট একটু দেখো। তো ওয়াইফ কোন কনটেক্সটে বলতেছে যে হাজবেন্ডের ভাত খাবে না, মানে সংসার করবে না, তার মানে ওয়াইফে নিশ্চয়ই শারীরিকভাবে প্রহার করেছে। তো এই ইনারভেট শব্দ অর্থ হচ্ছিল শারীরিক ও মানসিকভাবে দুর্বল। শারীরিক, আমার বানান ভুল হতে পারে, হ্যাঁ, ও মানসিকভাবে দুর্বল, মানসিক ভাবে দুর্বল। তো আমি যদি আবার একটু রিলেট করি ইনারভেট, সো এটার কি বলা যায়, ওনার ভাত বা ইনার ভাত। এটা কোন কনটেক্সটে গ্রামে বলে, যে এই যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লাগলে কি করে, প্রচন্ড মারামারি হয়, এখনো গ্রামাঞ্চলে দেখা যায় এটা। তো তখন ওয়াইফ ওই কনটেক্সটে বলে যে ওর ভাত আমি আর খাবো না, মানে সংসার করবে না সামথিং। তো এটা কোন কনটেক্সটে বলতেছে, হাজব্যান্ড প্রহার করেছে, তার মানে কি সে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। সো ইনারভেট শব্দের অর্থ হচ্ছে শারীরিক ও মানসিকভাবে দুর্বল। সো এখানে ফ্যাটিক নামে একটা ওয়ার্ড আছে, আচ্ছা so আমরা এটা পড়ে যাই, হ্যাঁ। সো নেক্সট, আচ্ছা এখানে এই ওয়ার্ডটা দেখো, এক্সস্ট। এক্সস্ট শব্দের অর্থ হচ্ছে পরিশ্রান্তিকর। পরিশ্রান্তি, এটা একটু পড়ে রাখবে, হ্যাঁ, পরিশ্রান্তিকর। বলে না, ইট ওয়াজ অ্যান এক্সস্টিক টাস্ক। এটা অনেক, এই পরিশ্রান্তিকর মানে কি পরিশ্রম, হ্যাঁ, মানে যেটা অনেক পরিশ্রম লাগে। সো এক্সস্টিক টাস্ক মানে কি অনেক পরিশ্রমের কাজ। সো ধরো তুমি সারাদিন ক্লাস করলা, ক্লাস করে তোমার শরীরটা অনেক ক্লান্ত, তুমি কি বললা, যে ইট ওয়াজ অ্যান এক্সস্টিক ডে, এটা অনেক পরিশ্রান্তিকর একটা দিন ছিল এটা। আচ্ছা, এবার নেক্সট ওয়ার্ডটা একটু পড়ে রাখি, ওয়ারি। সো তোমরা একটু দেখো তো, আমরা লাস্ট ক্লাসে একটা ওয়ার্ড পড়েছিলাম না, ওয়ারি, একদম প্রথম ক্লাসে পড়েছিলাম সম্ভবত। এই ওয়ারি জি মানে ভাই, কি, ঢাকায় সতর্ক একটা, থাকো। হ্যাঁ, ওয়ারি নামে একটা জায়গা আছে, সেখানে কি থাকতে হয়, সতর্ক থাকতে হয়, তাই না? তো তুমি কি করলা, তুমি ওয়ারিতে গিয়েছিলা এবং অনেক সতর্ক রেখে নিজের ফোন মানিব্যাগ সেভ করে বাসায় আসছো। বাসায় এসে তুমি কি হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবা। সেই এই ওয়ারি অর্থ হচ্ছে ক্লান্ত। বুঝা গিয়েছে? সো ওয়ারি অর্থ সতর্ক, সতর্ক থাকার পর বাসা আসবে তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে, সব দিকে চোখ কান নাক খোলা রাখছো, ছয়টা ইন্দ্রিয় কাজে লাগিয়েছো, তার মানে তুমি ক্লান্ত হয়ে যাও। তো এই মাঝখানে জাস্ট একটা ই লাগালে সেটা হয়ে যাবে ক্লান্ত বা ক্লান্তিকর অবস্থা। ওকে, সো এখানে দুইটা ভোকাবুলারি এক্সট্রা পড়া হলো, এটা নেক্সট গ্রুপে কভার হয়ে যাবে হয়তো বা। ওকে, এটা আরো অনেক ইজি, হ্যাঁ। সো এটা কি বলা যায় বলতো, ইফিমেরাল, তাই না? এফিমেরাল, তো এফিমেরাল অর্থ কি, আমরা একটু এটার সাথে একটু রিলেট করতে পড়তে হবে, হ্যাঁ। তো এটা মূলত ইউজ হয় হচ্ছে হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অথবা পরজীবীর ক্ষেত্রে, হ্যাঁ, অথবা এমন কোন প্রাণী যার লাইফ যে স্প্যান সেটা খুব কম, এর অর্থ হচ্ছে স্বল্পজীবী, হ্যাঁ, স্বল্পজীবী। স্বল্পজীবী কারা আছে, ধরো পোকা, ব্যাকটেরিয়া খুব কম সময় বাঁচে না। ধরো একটা পোকা জন্মগ্রহণ করছে, মারা গিয়েছে। অথবা ধরো বিড়াল, তোমার একটা বিড়াল জন্মগ্রহণ করলো, 2 দিন পর মারা গেলো, তাহলে আমরা কি বিড়ালটাকে স্বল্পজীবী বিড়াল বলতে পারি। তো এটার সাথে একটু রিলেট করো, হ্যাঁ, আমরা আসি একটু ওয়ার্ডটা লিখি, ইফ, হি। দেখো তো, ইফ হি, এই মেরালে কি লেখা যায়, মার্ডার অল লেখা যায় না, মার্ডার অল। তুমি একটু দেখো, ইফ, এটার আমরা একটু ভাঙি, এই প্রথম ইটাকে আমি যদি একটু রিপ্লেস করে আই লিখি, এই পিটাকে আমরা লিখলাম, সরি, সে ধরো এফ। সো এই যে ইফিমেরাল আমরা কিভাবে লিখতে পারি, ইফ হি মার্ডার অল, কেউ যদি সবাইকে মার্ডার করে ফেলে, তার মানে তাদের লাইফ স্প্যান কি অবশ্যই কমে যাবে। তারা যতটুকু বাঁচার কথা 60 বছর 70 বছর, এখন দেখা গেলো কি একদম বন্দুকদের একটা হসপিটালে ঢুকে সবাই মার্ডার করে ফেলছে, সব বাচ্চাদেরকে মেরে ফেলছে। ইউএসএ তে এই ধরনের কাহিনীগুলো ঘটে, হসপিটালে অ্যাটাক হয় বা স্কুলে অ্যাটাক হয়। ধরো স্কুলে একজন বন্দুকধারী ঢুকে সব বাচ্চাদের মেরে ফেলছে, তাহলে সব বাচ্চারা কি হয়ে গেল, তাদের যে লাইফ স্প্যান হওয়ার কথা, 60 বছর 70 বছর বাঁচার কথা, বিয়ে শাদী করার কথা, সংসার ধর্ম করার কথা, সেটা তারা করতে পারলো না। তাদের লাইফটা কি অনেক ছোট হয়ে গেল, স্বল্পজীবী হয়ে গেল। সো ইফিমেরাল অর্থ হচ্ছে হলো স্বল্পজীবী। এটা যদি ভাঙি নেমোনিক্স হিসাবে, এই যে ইপি দিয়ে বলা যায়, ইফ হি মার্ডার অল, সে যদি সবাইকে মেরে ফেলে তাহলে অবশ্যই কি তারা স্বল্পজীবী হয়ে যাবে। সো এর অর্থ যেটা বলছে, এক্সট্রিমলি মানে প্রচন্ডভাবে, শর্ট লাস্টিং মানে যারা কম সময় থাকে, শর্ট লাস্টিং মানে খুব কম সময় লাস্টিং করে। সো এখানে বলা হয়েছে ইট ওয়াজ অ্যান ইফেমেরাল, এটা খুবই স্বল্পজীবী ছিল, থ্রট দ্যাট কুইকলি মেল্টেড অ্যাওয়ে, মানে খুব দ্রুত গলে গিয়েছে। সো এই যে দেখো, যারা ত্রিপলিতে আছো, তার ট্রানজিয়েন্ট পড়েছো না, এই ত্রিপলি থেকে কে আছো, একটু রেসপন্স করো। জি ভাই, ট্রানজিয়েন্ট পড়ছি। ট্রানজিয়েন্ট কি, যখন একটা সাপ্লাই দেওয়া হয় তখন কি হঠাৎ করে পিক আটে, স্টেবল হতে একটু সময় লাগে না, এটা কি খুব কম সময় না? জি, তাহলে মানে খুব এটাকে অল্প একটা সময়। একটা মিসিং ছোট এর জন্য একটা অল্প টাইম সময় স্প্যানকে একদম। নির্দেশ করে, হ্যাঁ, এটা হচ্ছে স্বল্পজীবী। মানে আমি বললাম কি, ইংরেজি অর্থ ফিক্সড না, কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হয়, বাট মূল কথা একই। দেখো মোমেন্টারি, মোমেন্ট মানে কি একটা মুহূর্ত, মোমেন্টারি মানে কি মুহূর্ত রিলেটেড, মানে অল্প সময় রিলেটেড। বুঝা গিয়েছে এতটুকু?
বাট ইফেমেরাল অর্থ বলতে একটা ছোট একটা লাইফ স্প্যান সম্পর্কে আমাদের বোঝানো হয়। ঠিক আছে, সো আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এটাও খুবই আগের একটা। ওয়ার্ডটা একটু দেখিয়েন তো। জি জি, আরেকবার বলো। আগের ওয়ার্ডটা একটু দেখিয়েন। ইনোভেট। আহ, আচ্ছা, এটা ইনোভেট। হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, কিন্তু আপনি যে অর্থটা দিচ্ছেন এটা অ্যাডজেক্টিভ বা নাউনের মতো অর্থ বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আসি, হ্যাঁ। আমি একটু বলি, হ্যাঁ, ইংরেজি একাডেমিক বা আমাদের জিনিসগুলো পড়তে বা লিটারেচার পড়তে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কখনোই মাথা ঘামাতে হয় না। আমাদের মূল অর্থ হচ্ছে আমি ওয়ার্ডগুলো বুঝতেছি কিনা, কনটেক্সট গুলো বুঝতেছি কিনা, হ্যাঁ, বোঝা গিয়েছে। আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে কাজ হয় না, আমার কথা হচ্ছে আমি ওয়ার্ডগুলো বুঝতেছি কিনা, আমার যাতে ডিকশনারি ইন ফিউচারে না দেখতে হয়, হ্যাঁ, একাডেমিক ইংলিশগুলো, হ্যাঁ। তো আমরা মূলত ওটার উপর ফোকাসও করতেছি, আমাদের হচ্ছে যত বেশি ভোকাবুলারি আমাদের মেমোরির যত ভোকাবুলারি ইনরিচ করতে পারি, যত বেশি ভোকাবুলারি বুঝতে পারি। আমি কিন্তু কোনো ধরনের স্পেলিং এর উপরে জোর দিচ্ছি না, হ্যাঁ। কারণ আমার স্পেলিং এর দরকার নেই। সে ধরো তোমরা যদি ধরো জিআরই পরীক্ষা দিতে যাও, তোমার এই বানানের প্রোনাউন্সিয়েশন মুখস্থ রাখতে হয় না, ওখানে টিক চিহ্ন টাইপের পরীক্ষা হয়। তুমি ধরো এরপরে ধরো আইএলসে যাও, আইএলসে তোমার বানানের প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো ঝামেলা নেই, আমার জাস্ট অর্থটা বোঝা যাচ্ছে কিনা। অর্থ না, আমার জাস্ট সেন্টেন্সটার ওভারঅল স্ট্রাকচারে অর্থটা মিনিং করা যাচ্ছে কিনা, হ্যাঁ। সো আমরা আসি ফারভিট। সো ফারভিটের ক্ষেত্রে এখানে একটু আসো, এই যে আমরা যেমন পড়েছিলাম না, ক্রোনো মানে সময়কে নির্দেশ করে, এরকম একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা যদি একটু ভাঙি, ফার উইট, এই ফার মানে হচ্ছে হলো অ্যাগেনকে নির্দেশ করে। সো ধরো ভিড, আচ্ছা আমরা এটাকে ধরে নিলাম, লেট, আমরা কি করলাম, লেট কনসিডার করে নিলাম ভিড মানে ভিডিও। সো কেউ যদি একটা ভিডিও একবার দেখছে, আমরা যখন ক্লাসে কি করি, স্যাররা যেটা পড়ায় ওটা না বুঝলে ইউটিউবে সার্চ দিয়ে বেশিরভাগ ইন্ডিয়ান লেকচারগুলো দেখি, প্রথমবার দেখি, যদি কনসেপ্ট ফুললি ক্লিয়ার না হয় আমরা আরেকবার দেখি। তাহলে আমরা কি আমাদের এই যে টাস্ক বা জিনিসটা বোঝার একটা মোটিভেটেড হয়ে উদ্দীপ্ত হয়েই তো আমরা ভিডিওটা আরেকবার দেখি, তাই না? আমরা ওই টপিকটা বোঝার জন্য উদ্দীপ্ত হই। এখন ধরো আমার আমার ক্লাসের প্রতি মনোযোগ নেই, আমি ক্লাসের প্রতি মোটিভেটেড না, তাহলে আমি তো কোনোদিনই বাসায় যে স্টাডি করার জন্য ওই রিলেটেড ভিডিও খুঁজতে যাব না, তাই না? আমি যদি মোটিভেটেড হই, পড়াশোনার প্রতি উদ্দীপ্ত থাকি, তবেই তো আমি দেখবো। তো আমি যদি আবার একটু আসি, ফার, ফার মানে হচ্ছে অ্যাগেইন, ভিড মানে ধরলাম আমরা কনসিডার করলাম ভিডিও, তাহলে একটা ভিডিও আমি কখন দুইবার দেখি, যখন ওই ভিডিওটার প্রতি আমি উদ্দীপ্ত থাকি, মোটিভেটেড থাকি। সো ফারভিট শব্দ হচ্ছে উদ্দীপ্ত, হ্যাঁ। উদ্দীপ্ত, উদ্দীপ্ত মানে মোটিভেটেড সামথিং, হ্যাঁ। এখানে কি বলছে, এক্সেসিভলি এনার্জেটিক, মানে একটা জিনিসের তোমার খুব এনার্জি খুঁজে পাচ্ছ, মানে তুমি খুব উৎসাহিত হচ্ছে, এরকম সামথিং। সো নেক্সটে আমরা আসি। আচ্ছা, এই জায়গায় তোমরা একটা ওয়ার্ড দেখতেছো, জেলাস। দেখো তো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে Jealous। জেলাস, JEALOUS, এই জেলাস মানে কি, হিংসা, তাই না? বলে না, ও আমার দেখে জেলাস, হিংসা করতে সামথিং। আর এই জের জায়গায় যদি জেট লাগাও, তা এটাও মানে হচ্ছে হচ্ছে উদ্দীপ্ত বা মোটিভেটেড, মানে ফুল কনটেক্সটই কিন্তু চেঞ্জ, হ্যাঁ, দুইটা ওয়ার্ডের। বা বলা যায় মোটিভেটেড বলা যায়, বোঝা গিয়েছে? ওকে, ঠিক আছে, সো আমরা নেক্সটে যাই। এখন তোমরা আমারে বলো, আমরা প্রথম ক্লাসে একটা ওয়ার্ড পড়েছিলাম লুকাসিয়াস, লাস্ট ক্লাসে একটা ওয়ার্ড পড়েছিলাম ভার্বস, মনে আছে কি? জি ভাই, এটার মানে হলো লুকাস। বাচাল। জি ভাইয়া। বাচাল। তো এই গারুলাস অর্থ হচ্ছে বাচাল, হ্যাঁ, বোঝা গেছে? এই যে দেখো ভার্বস, এখানে কি আছে, ওয়ার্ডি, ওয়ার্ডি মানেও বাচাল, আবার টক অ্যাক্টিভ এখানে এটা ভেঙে লেখছে, টক অ্যাক্টিভ মানে হচ্ছে বাচাল, বোঝা গিয়েছে এতটুকু? সো এখানে একটা এক্সাম্পল বলেছে, বিকজ শি ইজ গার্লাস, যেহেতু সে বাচাল, দিস মিটিং উইল টেক ফর এভার, এই মিটিংটা কি অনন্তকাল ধরে চলবে, অনেকক্ষণ ধরে চলবে, তাই না? একটা বাচাল কথা বলতে থাকলে তো থামে না। ওকে, সো আমরা এই দেখো সেম কনটেক্সটে অনেকগুলো ওয়ার্ড পেলাম, লুকাসিয়াস পেয়েছি, ভার্বস পেয়েছি, এরপরে পেয়েছি ওয়ার্ডি পেয়েছি, টক অ্যাক্টিভ পেয়েছি, আজকে পেলাম গার্লাস, এই রিলেটেড আরো অনেক শব্দ আছে, হ্যাঁ। ওকে, এখন আমি তোমাদের একটু বলি, ধরো তুমি এক জায়গায় উল্লেখ করলা, একটা ধরো রাইটিং লিখতেছো, হ্যাঁ, তুমি এক জায়গায় ওয়ার্ড ইউজ করলা যে হি ওয়াজ সো ওয়ার্ডি, সে অনেক বাচাল ছিল। আর কেউ একজন লিখলো হি ওয়াজ সো গার্লস। তাহলে যে খাতাটা দেখবে, জিনিসটা একটু দেখো, যে খাতাটা দেখবে, সে তোমাকে যখন জাজ করবে, তখন যে ওয়ার্ডই লেখছে আর যে গার্লস লেখছে,
যে গার্হস্থ্য লিখছে তাকে অবশ্যই ডিপ থেকে সে মার্কিং করবে, বোঝা গিয়েছে? এটাই হয়, কেউ বলুক আর না বলুক, বুঝা গিয়েছে? সো ওই যে আইএলস এ যেরকম, মানে তুমি যদি একদম সাদামাটা ভাষায় লেখো তুমি পাবা 5.5, তুমি যদি ওয়ার্ডের জায়গায় ভার্বস লেখো, আবার তুমি যদি লেখো যে মোটিভেটেডের জায়গায় তুমি লেখলা হচ্ছে হলো জেলাস, জেড দিয়ে বা ফারভিড লেখলা, তো যে যদি আগে পেতা 5.5 এখন পাবা 6 পয়েন্ট বা 7.5, বুঝছো? এভাবেই অর্থ মানে মার্কিং চেঞ্জ হয়। সো আমরা আসি নেক্সট হচ্ছে ইনসেন্ডারি। ইনসেন্ডারি অর্থ হচ্ছে, আমরা একটু দেখ, আমরা বলি না একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, এরকম একটা কথা বলছি, একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, একটা ব্যাড ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, বাট আমরা ইনসিডেন্ট বলতে একটা কোনো খারাপ ঘটনাকে বোঝাই। যেমন আমি তোমাকে একটু বলি, হ্যাঁ, যে গন্ধ, এই সরি বানানো আমার ভুল হতো, আমি সরি, হ্যাঁ, একটা হচ্ছে হলো ভালো গন্ধ, একটা হচ্ছে বাজে গন্ধ। আচ্ছা তোমার আমারে বলো যে শুধু গন্ধ বলতে কি গন্ধর ভিতরে তো দুইটাই আছে, আমার বানান ভুল হতো, আমি সরি। গন্ধর ভিতরে তো গুড স্মেলও আছে বা ব্যাড স্মেলও আছে, বাট যদি কেউ যদি বলে শুধু গন্ধ, তাহলে আমরা কিন্তু গুডটাকে ধরি না, আমরা কি বাজেটাকেই ধরি, তাই না? জি ভাইয়া, অবশ্যই। সিমিলারলি ধরো ত্বরণ। আচ্ছা ত্বরণ তো বেগ বৃদ্ধি হতে পারে, বেগ হ্রাসও হতে পারে। বেগ বৃদ্ধি হলে কি পজিটিভ ধনাত্মক ত্বরণ, আর বেগ হ্রাস পেলে নেগেটিভ অ্যাক্সিলারেশন। বাট কেউ যদি বলে শুধু ত্বরণ, আমরা ধরে নিই কি সেটা কি ধনাত্মক ত্বরণ, তাই না? সো জি ইনসিডেন্ট মানে ঘটনা, বাট কেউ যদি বলে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, তাহলে আমরা সেটারে খারাপ ঘটনায় ধরে নিই, তাই না? এখন ধরো কি হলো ঢাকার ভিতরে হঠাৎ করে, ধরো যে কোনো একটা উচ্ছৃঙ্খল, আচ্ছা ধরো ওই যে সরকার পতনের পরে আনসারদের আন্দোলন হলো, তো তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু মুষ্টিময় লোক জানতো যে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আর এরা কি করছে, সারা বাংলাদেশে যত প্রকার আনসার আছে এদেরকে কি উস্কানি দিয়েছে। অ্যাজ এ রেজাল্ট তারা এসে কি করলো, একটা ইনসিডেন্ট ঘটালো, একটা বাজে ঘটনা ঘটালো ঢাকার ভিতরে। বাট সবাই কিন্তু জানতো না, এলাকা থেকে আসছে কি হয়েছে তাদের বেতন ভাতা বাড়াবে, কিন্তু তারা কিন্তু জানতো না যে এটা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বেকায়দা ফেলার জন্য আন্দোলন হচ্ছে। সো এই যে যারা ভেতর থেকে এই কাজটা করলো, মুষ্টিমেয় কজন, সবাই কিন্তু না, 2 4 5 জন, তাদেরকে আমরা কি বলি, উস্কানিদায়ক বলি না বা উস্কানিদাতা বলি না? সো এই ইনসিডেন্ট যারা ঘটায়, যারা বাজে ঘটনা ঘটায়, তাদেরকে আমরা কি বলি, উস্কানিদায়ক বা উস্কানিদাতা। সো এই যে এখানকার যদি আমি একটু আসি, যে এই ইনসেন্ডারি হচ্ছে হলো উস্কানিদায়ক, হ্যাঁ, উস্কানিদায়ক। স্পেলিং ভুল হতো, আমি সরি আসলে। তো আমি যদি আবার একটু আসি, ইনসিডেন্ট যে ঘটায়, ইনসিডেন্ট ঘটার জন্য যা দায়ী, সেকে বলা হয় ইনসেন্ট ডায়েরি। আচ্ছা তুমি একটু দেখো ইনসিডেন্ট, এই যেটা এখানে একটু আসি, ইনসেন, এটা হচ্ছে ইনসিডেন্ট, আর এটা কি, DIARY। ডায়েরিতে কি থাকে, সবকিছু নোট করা থাকে না? তো ধরো একটা ডায়েরির মাধ্যমে, একটা কথার মাধ্যমে একটা ইনসিডেন্ট ঘটে গেল, তাহলে সেই ডায়েরিটা কি হবে, ইনসিডেন্ট হবে, ইনসিডেন্ট ডায়েরি হবে বা উস্কানিদায়ক হবে, হ্যাঁ। তো এখানে একটা অর্থ বলেছে, সে ধরো আমরা এটা একটু পরে পড়াবো, প্রভোকেটিভ। কজিং মানে একটা কারণ, কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি যুদ্ধের একটা কারণ, বা একটা আমাদের ধরো আর্গুমেন্ট, ঝগড়ার একটা কারণ, হ্যাঁ। সো নেক্সটে আমরা সেই অর্থ আমরা পড়বো, হ্যাঁ, ইন ফিউচার আমাদের আছে, আচ্ছা ঠিক আছে। সো নেক্সটে আসো, ইনমিক্যাল। সো আমরা কি মনে আছে তোমাদের প্রথম লেকচার পড়েছিলাম কনজেনিয়াল নামে একটা ওয়ার্ড, কারো কি মনে আছে এটা, কনজেনিয়াল? হুম। ভাই, মনে আছে অনুকূলে। হ্যাঁ 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 অনুকূল, হ্যাঁ। সো এই ওয়ার্ডটার শব্দ হচ্ছে হলো ইনিমিক্যালের অর্থ হচ্ছে প্রতিকূল, ওর উল্টা। আচ্ছা তাহলে আমরা ভাঙি কিভাবে মনে রাখা যায়, দেখো ইনিমিক্যাল, তা এই ইমিক্যাল থেকে আমরা কি বলতে পারি, কেমিক্যাল বলতে পারি, এটা আমি মনে মনে ধরলাম। সো ইনিমিক্যাল, কেমিক্যাল, আমরা এই মিক্যালটা ধরলাম কেমিক্যাল। তো কেউ যদি কেমিক্যালের ভিতরে পড়ে, সে কি তো ভালো অবস্থাতে থাকবে না, সে তো প্রতিকূল অবস্থাতেই থাকবে, তাই না? ধর একজন ফ্যাক্টরিতে কাজ করে, ল্যাবে তার গায়ে কেমিক্যাল পড়ে গেছে, তো সে তো ভালো অবস্থা থাকবে না, এটা কি তার জন্য একটা প্রতিকূল অবস্থায় তো সৃষ্টি হবে, তাই না? বুঝা গিয়েছে এতটুকু? সো নেক্সট আমরা এই ওয়ার্ডটা কি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কি আর কোনো নেমোনিক্স মাথায় আসতেছে, একটু আমাকে বলো। না ভাই, না, ঠিক আছে। বুঝছো তো এতটুকু? জি ভাইয়া। ওকে। সো আমরা তাহলে আসি নেক্সট। আচ্ছা এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, ইন্টিমেট, বাট এটার অবস্থা এটা আমরা অন্যভাবে জানি, এটা এর মূল অর্থ হচ্ছে অন্তরঙ্গ।
বোঝা গিয়েছে? সো আমরা একটু আসি, নেক্সটে আসি। এখানে কি বলছে? ঠিক আছে, সো নেক্সটে আমরা আসি ইনভিগোরেট। সো দেখো তো এই ওয়ার্ডটার সাথে কেউ পরিচিত কিনা। এটা একটু ভাঙো, হ্যাঁ। আমরা একটু আসি। ইন প্লাস ভিগোরেট, এখানে কোনো জিনিস পরিচিত পাও? কোনো অর্থ বা কোনো অংশ? এই আরএফএল এর পাইপের ব্র্যান্ডের নাম কি, ভিগো না? জি। বলে না ভিগো ইলেকট্রিক ফিটিংস, এরকম সামথিং। বা ভিগো কন্ডুইট পাইপ, এই যে ওয়ালের ভিতর যে পাইপটা ইউজ হয় সেটা ভিগো বলে না? জি ভাই, আছে এরকম তো এগুলা কোথা কোম্পানি। থেকে নিয়ে শোনো? ভিগো মানে হচ্ছে সাহস বা শক্তি, এই ওয়ার্ড গুলা পয়দা করেনি, হ্যাঁ। আমি তোমাদের আরো একটা বলি, যেমন এই যে কোরিয়ার আছে না, পাঠাও, পাঠাওর সাথে আরেকটা কোরিয়ার আছে না, স্ট্রিট ফাস্ট। এটা কি কেউ নাম শুনছো, স্ট্রিট ফাস্ট কোরিয়ার? জি ভাই আছে। এই স্ট্রিট জি ফাস্ট ভাই, অর্থ আছে হচ্ছে এরকম। হলো দৃঢ়। বোঝা গিয়েছে? স্ট্রিট ফাস্ট অর্থ হচ্ছে দৃঢ়। আবার আইসক্রিম আছে না, তোমরা দেখছো না, স্যাভরি আইসক্রিম আছে, স্যাভরি বা স্যাভয়। তো আমরা অর্থ জানি না, এগুলো হচ্ছে সবকটা এক একটা শব্দ। বোঝা গিয়েছে? সো আমরা মূল কথা আসি। সো ভিগো মানে হচ্ছে সাহস বা শক্তি, আর ইনভিগোরেট মানে হচ্ছে হলো আমাদের সাহস দেওয়া, হ্যাঁ। সাহস দেওয়া বা শক্তি যোগানো, সাহস দেওয়া বা শক্তি যোগানো। তো এটা যে কোনো ভাবে হতে পারে। আমি তোমাদের একটু বলি, সে ধরো তুমি এডমিশনে আসছো, তোমার ভাইরা, দুই টেন ভাইরা তোমাকে মোটিভেটেড করেছে। এই যে মোটিভেটেড করা, এই প্রসেসটাকেই বলা হচ্ছিল ইনভিগোরেট, হ্যাঁ। বোঝা গিয়েছে? তো এখানে এর একটা এক্সাম্পল বলেছে, নাথিং ইনভিগোরেটস দ্য বডি লাইক এ গুড নাইট রেস্ট। রাতে একটা ভালো বিশ্রাম এর মতো আর কেউ শরীরকে শক্তি যোগায় না, হ্যাঁ। আমরা রাতে একটা ভালো ঘুম হলে তো শরীরটা কার্যক্ষম হয় পুরোপুরি। সো ঠিক আছে, সো আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই ওয়ার্ডটা নিয়ে আমি গতদিন বলতেছিলাম, এটার সাথে পরিচিত কে কে বলো তো? মিটিগেট। প্রশমন করা, আমি ঠিক ছিল। হ্যাঁ, এটা এই পরীক্ষায় এই আমাদের ডুয়েটের যে কোশ্চেন গুলো থাকে, সেখানে কোনো একটা ইফেক্ট ডিক্রিজ করা বা কোনো কিছু কমানোর কারণ, সেখানে বলা হয় দ্য রিজন বিহাইন্ড দ্য মিটিগেটিং সামথিং। সো মিটিগেট মানে হচ্ছে কমানো, হ্যাঁ। বা ওই যে আরেকজন বললো প্রশমিত করা, দুইটাই হয়। সো ইউ ক্যান টেক সাম মেডিসিন টু মিটিগেট দ্য পেইন, তুমি ব্যথাকে প্রশমিত করতে বা কমাতে কি করতে পারো, কিছু মেডিসিন খেতে পারো বা মেডিসিন নিতে পারো, হ্যাঁ। বুঝা গিয়েছে এতটুকু? এই যে দেখো একটা শব্দ আছে এলিভেট, এটার অর্থ হচ্ছে উপশম করা। এটা একমাত্র আহ ওষুধের কন্টেক্সে ইউজ হয়। এটা একটু তুলে রাখতে পারো, পরবর্তীতে এটা আমরা পড়বো, তখন নেমোনিক্স দিয়ে দেখবো, হ্যাঁ। এটা নেমোনিক্স আছে সুন্দর একটা। সো ঠিক আছে, তো এটার সাথে কে পরিচিত বলো তো? অবসোলেট। আসলে সেকেলে। আচ্ছা, গ্রেট। সো এটার অর্থ হচ্ছে সেকেলে বা প্রাচীন, হ্যাঁ। সেকেলে বা প্রাচীন। সো এটা ধরো কিছু কন্টেক্সট, ধরো তো আমি তোমাদের একটু বলি, হ্যাঁ। তোমরা আমার বলো, আমরা যখন এডমিশনে আসছি, আমাদের এডমিশনের মার্কেটে একটা গাইড আছে, ইকুয়েশন নামে একটা গাইড আছে, ফিজিক্স ম্যাথ। তোমরা কি এই গাইডের নাম কে কে শুনছো? আমার একটু বলো। ইকুয়েশন নামে জি একটা ভাইয়া গাইড। শুনছি। তাহলে ওই গাইড কি এখনকার কন্টেক্সটে কেউ পড়ে? অনেক না, পুরাতন পরে গাইড না? না, আপডেট করানো হয়নি, এই জন্য পরে নাই হ্যাঁ, কেউ। তাহলে ওই গাইডটা কি হয়ে গেছে, অবসোলেট হয়ে গিয়েছে না? মানে আগের মতো আর ইউজফুল নেই, দেখো, নো লঙ্গার ইউজফুল, মানে পুরাতন হয়ে গেছে। সো এই কনটেক্সটে আমাদের বলা হয় অবসোলেট। তো এখানে একটা দেখো বলছে যে ফ্যাক্স মেশিনস, ফ্যাক্স পাঠাতো যে আগে, ফ্যাক্স পাঠানোর যে মেশিনগুলো সেটা কি আর মোস্টলি অবসোলেট নাও। কারণ ফ্যাক্স মেশিনগুলো কি হয়ে গেছে, এখন সেকেলে হয়ে গেছে, এখন আর কেউ ইউজ করে, এখন ইমেল পাঠানো যায় ইনস্ট্যান্ট, কে ফ্যাক্স পাঠাবে? বোঝা গিয়েছে এতটুকু? এই যে দেখো জি ভাই। নিচে একটা ওয়ার্ড দেখো লেখা জি আছে কি, ভাই। অ্যানাক্রোনাস্টিক, পাইছো? এই ক্রোনো মানে হচ্ছে সময়, অ্যানাক্রোনাস্টিক মানে কি ছিল? ভাই, সময় সাপেক্ষ বেমানান, অপ্রাসঙ্গিক। সময়ের হ্যাঁ, সাথে সাথে বেমানান। তাহলে এই জিনিসটাই কি সেকেলে না? সময় সাপেক্ষে যেটা অপ্রাসঙ্গিক হয় সেটাই তো সেকেলে বা প্রাচীন। বুঝছো? বোঝা গিয়েছে এতটুকু? আচ্ছা, আর একটা পিস দেখো, আমরা বলি না যে ওই যে টিভিতে দেখা যায় যে অনেক পুরাতন পুরাতন জিনিস, সেগুলোর কি বলে, অ্যান্টিক পিস বলে। রাজার আমলের রাজার প্লেট, রাজা যেতে ভাত খেত,
রাজা যে জায়গায় গোসল করতো, এই ডিভাইস গুলার কি বলে বলে অ্যান্টিক জিনিসপত্র বলে। নাম শুনেছো অ্যান্টিক? অ্যান্টিকের সাথে কেউ পরিচিত? ANTIQ। জি ভাইয়া। আচ্ছা, অ্যান্টিক মানেও প্রাচীন, হ্যাঁ। সো আমরা নেক্সট ওয়ার্ডে যাই। সো আচ্ছা, তোমরা আমারে বলো, এটা হচ্ছে ওপেক। সো এই রিলেটেড একটা ওয়ার্ড আছে, আমি তোমাদের একটু বলি, হ্যাঁ। তোমরা কি খবর, আচ্ছা, খবরে যে ওপেক নামে একটা শব্দ ইউজ করে, ওপেক, এটা নামে সে কেউ কি পরিচিত? সো ওপেক হচ্ছে হলো, আমি যদি একটু বলি, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা হচ্ছে হলো আমাদের যেসব তেল তেল রপ্তানি করে তাদের একটা সংগঠন, হ্যাঁ। কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি একটু খেয়াল করো, যেসব তেল, খবর দেখলে এগুলো জানার কথা। ওপেক হচ্ছে হলো তেল রপ্তানিকারকদের একটা সংগঠন। সো বিশ্বের তেলের দাম কিভাবে প্রভাব পড়ে, তেলের দাম বাড়বে না তেলের দাম কমবে, এটা মূলত এর উপরে একটা বড় প্রভাব থাকে ওপেকের। সো ওপেকের ভিতর সদস্য দেখো, সৌদি আরবও ওপেকের সদস্য, রাশিয়াও কিন্তু ওপেকের সদস্য। কিন্তু তুমি দেখো ইউএসএ তেও কিন্তু তেলের খনি আছে, বাট তারা কিন্তু তেল রপ্তানি করে না, ইউএসএ কিন্তু ওপেকের সদস্য না। সো এখন তুমি আমারে বলো, এই যে রাশিয়া আর সৌদি আরব দুইটা কি প্রায় দুই মেরুর দেশ না, দুই প্রান্তের দেশ? রাশিয়া একটা খ্রিস্টান মেজরিটি কান্ট্রির দেশ, সৌদি আরব একটা মুসলিম মেজরিটি কান্ট্রির দেশ, তাই না? So, রাশিয়া অনেক বড় একটা দেশ, সেখানে ভিন্ন বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে, মরুভূমি টরুভূমি, তোমার অ্যান্টার্কটিকা ট্যান্টার্কটিকা সহ সব আছে। আর সৌদি আরব কি ধুধু মরুভূমি। তাদের ভিতর কি কোনো কিছু মিল আছে, মিল দেখতে পাও তোমরা, আমার একটু বলো। না, দেখা তো যায় না, বাট মিল। তাদের ভিতরে কিন্তু একটা অদৃশ্য, একটা অস্পষ্ট সম্পর্ক আছে ওপেকের জন্য। তারা একই সাথে মিটিং করে, একই সাথে সিদ্ধান্ত নেয়। তাদের মনে হচ্ছিল করোনার শেষে মনে হচ্ছিল যে হ্যাঁ তেলের দাম কমে গেছে, তারা কি করলো, মিটিং করে সিদ্ধান্ত হলো যে তেল উৎপাদন কমায় দেবে। এখন একটা জিনিসের যদি জিনিস উৎপাদন কমায় দেয়, মার্কেটে যদি সাপ্লাই কমে যায়, সেই জিনিসের দাম কি অটোমেটিক বেড়ে যাবে? তাহলে সবাই লাভবান হচ্ছে না? তাহলে তাদের ভিতরে কোনো মিল নেই। সেটা আমাদের অঞ্চলব্যাপী হোক, রিলিজিয়াস কালচার ব্যাপী হোক, কোনো ধরনের মিল নেই। বাট একটা অস্পষ্ট সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি শুধুমাত্র তেল বিক্রি করা নেই, যে আমরা যদি সবাই একসাথে বসি, সিদ্ধান্ত নিলাম যে তেল উৎপাদন কমায় দিব, তাহলে তেলের দাম বেড়ে যাবে, সবার লাভ। সো এই যে এই ওপেক থেকে, ওপেকের সাথে ওপিইসি আমি এই পাশে রিলেট করতে পারি, ওপিএ কিউই, ওপেক। এই ওপেক হচ্ছে অস্পষ্ট, হ্যাঁ, অস্পষ্ট। বোঝা গিয়েছে এতটুকু? So, এইভাবে রিলেট করে পড়তে পারো, আমি এইভাবে পড়ছি তাই মতো। এখানে অর্থ বলছে যে আনক্লিয়ার। ওকে, সো বোঝা গিয়েছে, কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, সো নেক্সট ওয়ার্ড আসি, প্যারাডিগমেটিক। আমরা বলি না উদাহরণস্বরূপ, বলি না উদাহরণস্বরূপ, অ্যাজ অ্যান এক্সাম্পল। জি ভাইয়া। সো এই যে একটা উদাহরণস্বরূপ আমি একটা কোনো জিনিসকে নির্দেশ করতেছি, এই উদাহরণস্বরূপের মানেই হচ্ছে প্যারাডিগমেটিক। এটা আমি কোনো নেমোনিক্স খুঁজে পাইনি, আমি এভাবেই পড়েছি, হ্যাঁ, উদাহরণস্বরূপ। সো এখানে যেটা বলছে দেখছো, রিপ্রেজেন্টিং দা স্ট্যান্ডার্ড এক্সাম্পল, একটা এক্সাম্পল হিসাবে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে হলো আমাদের প্যারাডিগমেটিককে নির্দেশ করে। সো ঠিক আছে, সো আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আগের ওয়ার্ডটা কি বললেন? ইজিলি সুইচ করে বলছেন তো, বুঝতে পারছি। প্যারাডিগমেটিক, উদাহরণস্বরূপ। ওকে। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তো পেদান্তিক, পেদান্তিক অর্থ হচ্ছে পণ্ডিতি, হ্যাঁ। অনেকে খুব বেশি পণ্ডিতি করে না, এটা হচ্ছে সেই পণ্ডিতি। বুঝা গিয়েছে? মানে এখানে কি বলছে, ওভারলি কনসার্ন, খুব বেশি কনসার্ন হয়ে যাও উইথ মাইনর ডিটেলস। একটা ছোট বিষয় নিয়ে খুব বেশি কনসার্ন হয়ে যাও, হ্যাঁ। মানে কি হয়েছে আমি বলি, জিনিসটা একটু বলি। যে এডমিশন টেস্টে যেরকম, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রিতে 60-এর 40-এর ভিতরে পাচ্ছে 2-3, সেটা নিয়ে তার কোনো কনফিউশন নেই। কিন্তু ফিজিক্সে কেন 64-র জায়গায় 60 পেলো, এটা নিয়ে সে খুব কনসার্ন হয়ে যাওয়া। এই যে পণ্ডিতি জিনিসপত্র, এটা হচ্ছে পিধান্তিক বলা হয়, হ্যাঁ, আমি এক্সাম্পল হিসাবে বললাম।
ঠিক আছে, সো এই যে দেখো, গতদিন এসিড পড়েছিলাম, টেসিড পড়েছিলাম, মনে আছে? এসিড, টেসিড। হ্যাঁ। টেসিড কি ছিল? মৌন, তাই না? এর মোহনা স্বভাব ছিল। আচ্ছা, টেসিড টার্ন হতে হচ্ছে মূল, আমি একটু আসি, হ্যাঁ। ট্যাসিট, ট্যাসিট হতে হচ্ছে মৌন, জিনিসটা দেখো এখানে। আর ট্যাসিট টার্ন, ট্যাসিট টার্ন এটা হচ্ছিল মৌন স্বভাব বা এরকম না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তা মূল শব্দ হচ্ছিল এসিড। এরপর দেখো এসিড, টেসিড, আর একটা শব্দ হচ্ছে প্ল্যাসিড। এটা রিলেটেড, কিভাবে রিলেটেড দেখো আমি তোমাদের বলি। মৌন আর কি শান্ত জিনিসটা সেম না? So, এই যে প্ল্যাসিড অর্থ হচ্ছে শান্ত, অ্যাসিডের বিপরীতে যাই আসবে সবই হচ্ছে ঠান্ডা, মানে কোনো কিছু শান্ত জিনিসকে নির্দেশ করে, হ্যাঁ। সো এই থ্যাসিড, প্ল্যাসিড অর্থ হচ্ছে শান্ত। আচ্ছা, এখানে তোমরা আরেকটা ওয়ার্ড দেখো, হ্যাঁ। এই যে বলি না আমরা প্রশান্ত মহাসাগর, এটা ইংরেজিতে কি বলে? প্যাসিফিক ওশান বলে, জানো তোমরা? জি। বলে না ইন্দো প্যাসিফিক অঞ্চল, খবরগুলা দেখা জি যায় ভাই। ইন্দো প্যাসিফিক অঞ্চল, এরকম কথা বলে না? বা প্রশান্ত মহাসাগরকে ইংরেজিতে বলা হয় প্যাসিফিক ওশান। ওশান মানে তো সাগর, আর প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত বা শান্ত, বোঝা গিয়েছে এতটুকু? আচ্ছা, তারপরে এই প্যাসিফিক মানেই হচ্ছে কি আমাদের প্রশান্ত, এটা জিনিসটা প্রশান্ত আর শান্ত তো সেম। আচ্ছা, আর একটা ওয়ার্ড দেখো, ট্রানকুইল, এটা একটু পড়বে, এটা নেমোনিক্স আমি খুঁজে পাইনি, হ্যাঁ। আমি এভাবেই পড়েছি, এটাই আজকেই আছে, শেষের দিকে একটা ওয়ার্ড আছে ট্রানকুইল, এটার অর্থ হচ্ছে শান্ত, হ্যাঁ। এটা একটু পড়তে হবে। ক্লিয়ার এতটুকু? ওকে, সো ঠিক আছে, so আমরা তাহলে নতুন পেজে যাই। আচ্ছা, প্রথম দিকে আমি একটা ওয়ার্ড পড়েছিলাম ইনিমিক্যাল, মনে আছে? সো এটা একটু ভাঙি দেখো তো। হোলি, এই মিকালের পরিবর্তে আমরা কি নিয়ে আসছিলাম? কেমিক্যাল নিয়ে আসছিলাম। তো ইনকেমিক্যাল অর্থ ছিল ইনকেমিক্যাল, তো কেমিক্যালের ভিতরে যদি কেউ পড়ে তাহলে সে, তার কি অবস্থা হবে? সে তো প্রতিকূল অবস্থা যাবে। আচ্ছা, এবার সব পলিকেমিক্যাল। আচ্ছা, আমরা ধরে নিলাম পলিকেমিক্যাল বলতে বলতে পলিমারকে বোঝানো আছে, প্লাস্টিককে বোঝানো আছে। এখন দেখো, প্লাস্টিক কিন্তু অনেক কার্যকরী। সে কিভাবে, ধরো আগে একটা চেয়ার বানাতে কাঠ কাটতে হতো, বন উজাড়করণ হয়ে যেত, তো পরিবেশের উপর একটা বাজে ইম্প্যাক্ট ছিল। আবার আগে ধরো কি হতো, জগ ইউজ হতো, জগ বানাতো কি দিয়ে? স্টিল দিয়ে। এটা একটা জিনিস। তো আবার নির্দিষ্ট শেপে জিনিসপত্র পাওয়া যেত না, বাট প্লাস্টিক হওয়ার কারণে কি হচ্ছে, প্লাস্টিকের যে কণা, কণাগুলোকে দানাগুলোকে গলিয়ে যে কোনো শেপ দিচ্ছে, তোমার যেটা দরকার তুমি সেই জিনিস বানাচ্ছো। তাহলে পলিমার বা প্লাস্টিক এটা অনেক কার্যকরী, আমাদের জীবনে এদের ভূমিকা অনেক অপরিসীম। এই ছোটবেলার মতো এর গুরুত্ব অপরিসীম। আর সমস্যা যেটা হচ্ছে, এটা তো পরিবেশের জন্য মারাত্মক লেভেলের ক্ষতি করে, এটা তো মাটির সাথে মিশতে অনেক সময় লাগে, তাই না? আবার এটা যদি আমি পুড়িয়ে দিই, পুড়িয়ে দিলে কি বিষাক্ত গ্যাস উৎপাদন হয়। তাহলে আমরা কি বলতে পারি, পলিমার এই জিনিসটা বা পলিকেমিক্যাল এই জিনিসটা কি হচ্ছে, একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। কন্ট্রোভার্সি কোনটা নিয়ে? যেটা নিয়ে কি, যে ভালো গুণও আছে আবার খারাপ গুণও আছে, তাহলে কন্ট্রোভার্সি সৃষ্টি হবে না? সো এই পলিমিক্যাল বা শব্দ অর্থ হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ। কন্ট্রোভার্সিয়াল, বোঝা গিয়েছে এতটুকু? ভাই বাংলা অর্থ বলেন, এটা তো ইংলিশ হয়ে গেল। কন্ট্রোভার্সিয়াল মানে কিভাবে বলা যায়? দাঁড়াও একটা, একটা মিনিট, একটা মিনিট। কন্ট্রোভার্সি মানে তো বিতর্ক। বিরুদ্ধে বলো। দ্বিমত টাইপের এরকম কিছু হয়, দ্বিমত, আচ্ছা, হ্যাঁ উভয় হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। মানে আমি বলতে চাই কন্ট্রোভার্সি বল না, যে লোকটা অনেক কন্ট্রোভার্সিয়াল, মানে তার ভালো কাজও আছে, তার খারাপ জিনিসও আছে, হ্যাঁ। মানে সে এটা কি, কন্ট্রোভার্সি মানে তো মানে বিতর্ক বোঝায় আর কি, মানে কোন একটা বিষয় নিয়ে মানে বিতর্ক করা, হ্যাঁ এটাকে বিতর্কিত, কন্ট্রোভার্সি বলে। বিতর্কিত সামথিং, হ্যাঁ বিতর্কিত, সরি সরি, বিতর্কিত। মানে উভয় উভয় ধর্মী এই ধরনের কিছু বোঝায় ভাইয়া, যে ইকুইভোকেটের কথা উভয় বলতেছো ধর্মী। নাকি? ব্যর্থবোধক কথা না, হ্যাঁ ওরকম হ্যাঁ। না। মানে যাকে নিয়ে বিতর্ক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা না পেঁচাই, হ্যাঁ। তো এখানে দেখো একটা তাহলে এক্সাম্পল দেখো। বিতর্কিত, মানে আচ্ছা, তুমি একটা বিতর্কিত জিনিস এটাই দেখো, বলা যায়। তুমি একটা জিনিস দেখো, হিজ ওয়ার্ক ইজ ইউজুয়ালি পলিমিক্যাল, তাহলে এখানে কি সে কন্ট্রোভার্সিয়াল ইউজ করতে পারতো না? বাট দিস লেটেস্ট ইজ সারপ্রাইজিংলি কি আমাদের নিউট্রাল। সে কি করে, সবসময় কন্ট্রোভার্সিয়াল কাজ কারবারি করে, বাট তার লাস্ট যে কাজটা ছিল অবশ্যই একটা নিউট্রাল ছিল, মানে কোনো পক্ষপাত বিশিষ্ট ছিল না, হ্যাঁ। তাই এখন তুমি যদি এখানে পলিমিক্যাল বাদ দিয়ে মানে কন্ট্রোভার্সিয়াল ইউজ করো তাহলে একরকম সেন্টেন্সটা সবাই বুঝতে পারবে। বাট তুমি যদি এখানে পলিমিক্যাল ইউজ করো, তাহলে যে খাতাটা দেখবে সে বুঝবে যে ছেলেটা আসলে ভোকাবুলারি জানে, হ্যাঁ।
তো তুমি ব্যাপারটা তুমি একটু দেখো, তুমি শান্ত, শান্ত জিনিসটা তুমি প্যাসিফিক দিয়েও প্রকাশ করতে পারো, অথবা হচ্ছে হলো প্ল্যাসিড দিয়েও প্রকাশ করতে পারো, অথবা শান্ত জিনিস কি তুমি খাম দিয়েও প্রকাশ করতে পারো, তাই না? খাম দিয়েও প্রকাশ করতে পারো। বাট একজন খাম ইউজ করলো, একজন প্ল্যাসিড ইউজ করলো। এখন তুমি দেখো প্রতিযোগিতামূলক, ধরো আইএলস এ গেল, আইএলস এ তুমি রাইটিং সেকশন লিখতেছো, এখন একজন খাম ইউজ করলো, একজন প্ল্যাসিড ইউজ করলো। আচ্ছা তুমি যদি যদি পরীক্ষক হতা, তুমি কারে বেশি স্কোর দিতা? তুমি আমার একটু বলো। অবশ্যই যে প্ল্যাসিড ইউজ করছে সে, কারণ যে খাম ইউজ করছে সে প্ল্যাসিড ওয়ার্ডটা নাও জানতে পারে, যে বাট যে প্ল্যাসিড ওয়ার্ড জানে সে কিন্তু খামে ওয়ার্ডটা জানে অবশ্যই। বোঝা গিয়েছে? সো চেষ্টা করতে হবে যত বেশি আনকমন ওয়ার্ড ইউজ করা, আর নিজেদের ক্ষেত্রে অনেকটা ভালো হয়, এগুলো দিন শেষে ফলাফল পাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট আসি। আচ্ছা তোমরা মনে বলো তো, আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া পড়েছি না এডমিশন টেস্টে? 9 10 পড়ার কথা। হ্যাঁ, জি ভাইয়া। পড়েছি ভাই। হ্যাঁ, অধঃক্ষেপণ বিক্রিয়া কি ছিল? যে বিক্রিয়ায় উৎপাদক পাত্রের তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে, তাই না? এরকম সামথিং একটা ছিল। পাত্রের তলদেশে জমা হতো না? সো পাত্রের তলদেশে যেটা জমা হতো তাকে বলতো অধঃক্ষিপ্ত বস্তু, আর ওই বিক্রিয়ার বলতো অধঃক্ষেপণ। সো অধঃক্ষেপণ মানে কি, দেখো বিক্রিয়া হচ্ছে তরলে তরলে, তাহলে পাত্রে যে তলদেশে এসে একটা উপাদান জমা হবে, এটা কি কেউ চিন্তা করেছিল? এটা হুট করে জমা হয়ে গেছে, তাই না? তাহলে এটা কি একটা অনাকাঙ্ক্ষিত বস্তু হয়ে গেল না? সো এই প্রিসিপিয়েট অর্থ হচ্ছিল অনাকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত বা অধঃক্ষিপ্ত। আমরা সায়েন্স পড়ি বাট মূল জিনিস জানি না। হ্যাঁ, অধঃক্ষিপ্ত। অধঃক্ষিপ্ত মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটা, হ্যাঁ। বল না, অধঃক্ষেপণ হচ্ছে জায়গায় মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, হ্যাঁ। সো এখানে বলছে যে কজ টু হ্যাপেন। আচ্ছা ঠিক আছে, আমরা বলছি বলছে যে রিলিজিয়াস টেনশনস প্রিসিপিটেড দ্য কনফ্লিক্ট। সো এই যে ধর্মীয় যে জিনিসপত্রগুলো, হ্যাঁ, এগুলো কি করে একটা অনাকাঙ্ক্ষিত কনফ্লিক্ট ঘটায় ফেলে অনেক সময়, হ্যাঁ। বোঝা গিয়েছে? সো ওই জি যে ভাইয়া। বলা হয়েছে না, বা কে একজন জানি বলেছিল, আমার সঠিক খেয়াল আছে, ফরাসি না মার্কিন একজন বলেছিল, ধর্ম হচ্ছে আফিমের মতো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা এই ওয়ার্ডটা দেখো তো, কতদিন পড়ানো হয়েছিল না? প্রোফাউন্ড নামে একটা ওয়ার্ড পড়ানো হয়েছিল, আইফোনের ব্যানার দেখাইছিলাম আমি। হ্যাঁ, প্রোফাউন্ড, আমি বলছিলাম প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর ভাবে। গভীর, তাই না? গভীর ভাবে। প্রোফাউন্ড মানে গভীর, আর প্রোফাউন্ডলি, প্রোফাউন্ডলি মানে কি গভীরভাবে, তাই না? পড়েছিলাম। জি ভাই, পড়েছিলাম গভীর আর ভাবে। এই প্রোফাউন্ড যেটি হচ্ছে গভীরতা, গভীরতা, গভীরতা। বোঝা গিয়েছে এতটুকু? প্রোফাউন্ড মানে গভীর, প্রোফাউন্ডলি মানে গভীর ভাবে, আর প্রোফাউন্ডিটি এটা হচ্ছে একটা গভীরতা। বোঝা গিয়েছে? জি ভাইয়া। ওকে। ওকে, ঠিক আছে। সো আমাদের, আচ্ছা এই যে এটার সাথে তো আমরা সবাই পরিচিত, প্রফেটিক। আচ্ছা প্রফেট মানে কি? আমরা আমাদের নবীকে কি বলি? প্রফেট বলি না ইংরেজিতে? জি। তাহলে নবী যে কথা বলে, প্রফেট যে কথা বলে, সেগুলো কি প্রফেটিক কথাবার্তা হবে না? আচ্ছা তুমি আমার একজন আদর্শ মানুষ, সে যে কথা বলে সেগুলো কি আদর্শবান কথাবার্তা হবে না? তাই না? একজন ভালো মানুষ তো ভালো কথাই বলবে, যে একজন আদর্শ মানুষ কি অবশ্যই। আদর্শবান কথাবার্তা বলবে। সিমিলারলি যে প্রফেট, সে কি কথা বলবে? প্রফেটিক কথাবার্তা বলবে। সো প্রফেটিক মানে হচ্ছিল ভবিষ্যৎ সূচক, হ্যাঁ। নবী কি করতো? ভবিষ্যৎ রিলেটেড কথাই তো বলতো, ভবিষ্যৎ সূচক বা ভবিষ্যৎ রিলেটেড, হ্যাঁ। বোঝা গিয়েছে? প্রফেট মানে হচ্ছে নবী। আমরা যেটা বলি নবীর মূলত কি করে, সে ভবিষ্যৎ সম্পর্কিত বলে, তার মানে নবী যে কথাবার্তা বলে সেটা কি ভবিষ্যৎ রিলেটেড কথাবার্তা, তার মানে প্রফেটিক মানে হচ্ছে ভবিষ্যৎ সূচক। বোঝা গিয়েছে? জি ভাইয়া। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাবল টু কারেক্টলি প্রিডিক্ট, প্রিডিক্ট মানে কি অনুমান করা, হ্যাঁ, দ্য ফিউচার। তাহলে ফিউচার সম্পর্কে কোনো কিছু অনুমান করা সক্ষম, তার মানে ভবিষ্যৎ সূচক সামথিং। সো এই কারো একজন দেখো তো, মিউট করো। নেক্সটে আমরা আসি। এই যে প্রুডেন্ট অর্থ হচ্ছে হলো, এটা আমি পড়িনি, আমি এখন নেমোনিক্স খুঁজে পাইনি, এটা হচ্ছে বিচক্ষণ, হ্যাঁ। বিচক্ষণ মানে জ্ঞানী রিলেটেড সামথিং, ওয়াইজ ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি খুবই জ্ঞানী, হ্যাঁ। সো নেক্সটে আমরা আসি।
আচ্ছা, আমরা বলি না লোকটা অনেক পাঞ্চুয়াল, এরকম কি বলি কিনা? জি ভাই সো বলি। এই যে দেখো পাঞ্চুয়াল, পিইউএনসি থাকে না? পাঞ্চুয়ালের প্রথম জিনিস কি? পিইউএনসি, তাই না? পাঞ্চুয়াল। সো এখানে একটু দেখো, এই যে পাং পাংচিলিয়াস, পাঞ্চিলিয়াস অর্থ হচ্ছিল এই যে নিয়ম, পাঞ্চুয়ালিটি মানে কি? নিয়ম মাফিক, তাই না? এটা হচ্ছে নিয়ম মানার ব্যাপারে খুবই কঠোর, হ্যাঁ। নিয়ম মানার ব্যাপারে কঠোর, অত্যন্ত কঠোর। অত- আচ্ছা, অত্যন্ত কঠোর। এখানে দেখো বলছে হাইলি কনসার্নড উইথ ডিটেলস অর ম্যানার্স, ম্যানার্স এর ব্যাপারে খুবই কনসার্ন, মানে খুবই চিন্তাশীল। সো এখানে বলা হয়েছে দ্য শেফ ইজ ভেরি পাংচুয়ালিশ ইন সিলেক্টিং ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, যে রাঁধুনি সে কিন্তু মশলা সিলেকশনের ব্যাপারে কিন্তু খুবই নিয়ম মাফিক থাকে। এই যে হলগুলোয় দেখবা যেভাবে রান্না হয়, রাঁধুনি একদম হিসাব করে বলা দেয় যে এক ডেক অমুক জিনিস রান্নার জন্য আমার 200 গ্রাম জিরা লাগবে, এবং তার কিন্তু 200 গ্রাম, সে কম নিয়ে আসলে সে রান্না বান্না করবে না। এগুলো কিন্তু খুবই হিসাব নিকাশ করা, হ্যাঁ। সো পাংচুয়ালিস অর্থ হচ্ছিল নিয়ম কানুন মানার ব্যাপারে, এটা নিয়ম হবে, সরি, নিয়ম মানার ব্যাপারে অত্যন্ত কঠোর, মানে একদম স্ট্রিক্টলি ফলো করা যে রুল, সেটা হচ্ছে পাঞ্চুয়ালিস। আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখো তো আর একটা ওয়ার্ড আছে, দেখো তো, স্ক্রুপুলাস, পাইছো? এই স্ক্রুপুলাস মানে হচ্ছিল এটা, এই স্ক্রুপুলাস মানে হচ্ছিল আমাদের বিবেকবান। বিবেকবান মানে কি? যে বিবেক, যার বিবেক আছে, হ্যাঁ, সে কিন্তু নিয়মকানুন খুব সঠিকভাবে মানে। ওকে। সো ঠিক আছে, আমরা আসি রিকনদাইট। আচ্ছা, তোমরা আমার একটু বলো, বাংলাদেশে যত গাড়ি বিক্রি হয় তার 70 বা 80% কিন্তু রিকন্ডিশন গাড়ি ইউজ হয়। তোমরা কি এটা জানো? কেউ কেউ বলতে পারবা কোন জি ভাই, দেশের রিকন্ডিশন গাড়ি সবচেয়ে বেশি ইউজ হয়, বাংলাদেশে বেশি বিক্রি হয়? বুঝি জি নাই ভাই, ভাইয়া কি বল। জাপানিজ। জাপানিজ, হ্যাঁ। So, জাপানের রিকন্ডিশন গাড়ি বাংলাদেশ সবচেয়ে বেশি আছে। ব্যাপারটা কিরকম? ওরা একটা গাড়ি কিনলো, নতুন মডেলের গাড়ি কিনলো, গাড়ি কিনে কি করলো, ওরা 1-2 বছর চালালো। ওরা কিন্তু গাড়ি লোনের উপরে কিনে, হ্যাঁ, মানে শোরুম গুলা ইএমআই তে দেয়, লোনে দেয়। তো তুমি আস্তে আস্তে টাকা দাও, তোমার টাকা দেওয়ার দরকার নেই। এবার মডেলটা 1 বছর 2 বছর হয়ে গেছে, বউ বায়না করতেছে, পুরানো হয়ে গেছে, ওরা আবার সেই জায়গায় যাবে। শোরুমওয়ালা বলবে কি, তাহলে তুমি ওই মডেলটা আমার কাছে ফেরত দিয়ে যাও, তুমি নতুন একটা মডেল নাও, কিন্তু আগে কিস্তি ছিল 10,000 টাকা, তাহলে এখন আমার 12,000 টাকা কিস্তি দিতে হবে। তো শোরুমওয়ালা ওই আগের গাড়ি ফেরত দিলে কিছু টাকা ডিসকাউন্ট করে দেয়। তাহলে ওই লোক কিন্তু ঋণের চক্রে পড়ে গেল, হ্যাঁ। এটা কিন্তু তার জীবন ব্যাপী চলতে থাকবে, 2 দিন পর যাবে আবার শো অফের জন্য নতুন একটা গাড়ি নিবে, ঋণের কিস্তি আবার বাড়বে, হ্যাঁ। বোঝা গিয়েছে? তো জাপানের লোকজন বেশিরভাগ ট্র্যাপেই পড়ে যায়, এই আজীবন ঋণের কিস্তি চলতে থাকে। আর ওই রিকন্ডিশন গাড়িগুলো কি করে, ওই শোরুমওয়ালা বিভিন্ন নিলামে তুলে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেই নিলাম থেকে কি করে, বাংলাদেশের মতো দেশ ওই পুরাতন গাড়িগুলা কিনে নিয়ে এসে ইউজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। সো এই গাড়িগুলায়, জাপানিজ গাড়িগুলায় দেখা যায় যে এই যে ভিতরে যে একটা, এটা কি বলে, ভিসিআর বক্স থাকে, দেখছো? ওই যে একটা স্ক্রিন থাকে, সেখানে সাউন্ড টাউন্ড বাজানো যায়, গান টান বাজানো যায়, ফোন টোন কানেক্ট করা যায়। তোমরা কি দেখছো জি কিনা? ভাই, থাকে এরকম। জি আচ্ছা, ভাই, দেখছি। ওইখানে শোনো, শুরুতে গাড়িটা যখন ইম্পোর্ট করে ওগুলো পুরাটাই জাপানিজ ল্যাঙ্গুয়েজে থাকে, বোঝা কি আছে? তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো এখন তো অনেক মানে সুবিধা আছে, এখন ফোনে যে গুগল লেন্স সফটওয়্যার আছে, স্ক্যান দিয়ে ট্রান্সলেট করা যায়। বাট ওইটা এমনি খালি চোখে পড়ে বোঝা খুবই টাফ। জাপানিজ, চাইনিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অলমোস্ট সেম, এই যে দাগ টাক কাটা কাটা থাকে। সো ওই ল্যাঙ্গুয়েজটা বাঙালির পক্ষে আসলে বোঝা সম্ভব না। এখন একটা জিনিস বোঝা, কেউ যদি বুঝতে সক্ষম না হয়, তার মানে সেটা কি, তার ক্ষেত্রে কি বলা হয়, দুর্বোধ্য বলে না? আমি জি আবার ভাই। আসি। রিকন্ডাইট, রিকন্ডাইট হচ্ছে রিকন্ডিশন। রিকন্ডিশন কি বাংলাদেশে কি ইউজ হয়? রিকন্ডিশন জাপানি গাড়ি ইউজ হয়। জাপানি গাড়ি যখন প্রথমে আসে, তার যে ওই যে ভিসিআর সিস্টেম বলো বা সাউন্ড সিস্টেম বলো, ওইখানে যে ডিভাইসটা থাকে, এটা প্রথমে ল্যাঙ্গুয়েজ থাকে জাপানিজ, কারণ জাপানিজরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো এটা বাঙালির পক্ষে বোঝা সম্ভব না। বোঝা সম্ভব না মানে কি? দুর্বোধ্য। এই শব্দ অর্থ হচ্ছে দুর্বোধ্য, হ্যাঁ। দুর্বোধ্য মানে কি, তার বোধগম্য না। বুঝা গিয়েছে এতটুকু? এই যে দেখো, গতদিন একটা ওয়ার্ড পড়েছিলাম, দেখছো, আরখ্যান, এটা মানে কি ছিল? প্রাচুর্যপূর্ণ। রহস্যময়, পড়ছিলাম। জি ভাই, প্রাচুর্যপূর্ণ পরিশ্রম, রহস্যময়। প্রাচুর্যপূর্ণ বা রহস্যময় পড়েছিলাম, মনে আছে? তা রহস্যময় অবশ্যই। বা প্রাচুর্যময় তার মানে কি? এটা আমি বোঝার আমার পক্ষে ক্যাটাগরি নেই, আমার মানে মাথায় বোধ জ্ঞান নেই।
আচ্ছা, আর একটা এই দুইটা ওয়ার্ড আমরা পড়াবো, এই যে অফ সিকিউর এটা আমরা পরে পড়াবো, আর এসোট্রিক এটাও পড়াবো, হ্যাঁ। So, আমরা বুঝলাম রিকন্ডাইট আসছে রিকন্ডিশন থেকে। রিকন্ডিশনের সাথে রিলেটেড হচ্ছে জাপানিজ গাড়ি। গাড়ির কি ওই যে ভিসিআর বা সাউন্ড মানে মাল্টিমিডিয়া যে বক্সটা থাকে সেটা প্রথমে এটা মূলত ওই শোরুম ওরা ঠিকঠাক করে দেয়, হ্যাঁ। ওটা প্রথমে জাপানিজ ল্যাঙ্গুয়েজেই থাকে। সো ওটা বাঙালির পক্ষে আম পাবলিক ম্যাঙ্গো পিপল যারা থাকে তাদের পক্ষে বোঝা সম্ভব না, তার মানে দুর্বোধ্য, হ্যাঁ। আমরা চাই নেক্সটে যাই আমাদের। আচ্ছা, স্ক্রুপুলাস দেখো তো, একটু আগে একবার পড়ে আসছিলাম না স্ক্রুপুলাস? স্ক্রুপুলাস অর্থ হচ্ছে হলো বিবেকবান, হ্যাঁ। আচ্ছা, বিবেকবান বা খুঁটিনাটি বিষয়ে মেটিকুলাস। আচ্ছা, আমি তোমাদের একটু বলি, হ্যাঁ। যে ফ্যামিলিতে যে কর্তা থাকে বাবা, বাবা কিন্তু কি করে সবাইকে যে পরিচালনা করে, সে কিন্তু সবার ভালো মন্দ বোঝে। সবার ভালো মন্দ বুঝে বলেই তো আমরা মানে ফ্যামিলির বাকি যা আছে সবার দায়িত্ব তার উপরে থাকে। মানে সে কি করতে পারে, সবার জিনিসপত্র সে ঠিকঠাক করে। তো সবার জিনিসপত্র যে ঠিকঠাক করে, তাহলে তুমি একটা মিস্ত্রির সাথে কম্পেয়ার করো। সে মিস্ত্রি যখন একটা জিনিস ঠিকঠাক করে, তো জিনিসের কি থাকে, স্ক্রু থাকে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে সেটা টাইট দেয়, সেটা ঢিল দেয়। তুমি পাকনামি করলে তোমার টাইট দিবে, আবার তুমি যদি খুব ভালো করো তাহলে তোমার ঢিলা দিবে, ছেড়ে দিবে। তা এই যে স্ক্রুপগুলো আছে ফ্যামিলির কর্তা, তার তো অবশ্যই যথাযথ জ্ঞান আছে, তার মানে সে কি বিবেকবান। এটা আরো একটা বলা যায় খুঁটিনাটি বিষয়ে যত্নশীল, হ্যাঁ। খুঁটিনাটি বিষয়ে যত্নশীল। এই যে খুঁটিনাটি বিষয়ে যত্নশীল বা বিবেকান, এই মেটিকুলাস ইদানিং দেখবে একটা ওয়ার্ড ইউজ হতো সোশ্যাল মিডিয়ায় মাঝখানে, যে শিবির জামাত শিবির কি করছে, মেটিকুলাসলি ডিজাইন করছে, ডিজাইন করে এই কোটা আন্দোলন থেকে সরকারে সরায় দিছে। তোমরা কি এটা দেখছো? এই ওয়ার্ড সোশ্যাল মিডিয়ায় ইউজ হতে, যেটা একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান ছিল। হ্যাঁ দেখছি, এটা তো মাহফুজকে বলে যে হ্যাঁ, হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, মেটিকুলাসলি ডিজাইন। এই মেটিকুলাস দেখছো, আমরা জানি না, আমরা জিনিসগুলো ওয়ার্ড গুলো দেখে আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ। এই আওয়ামী লীগের ছেলেবেলে কি বলে যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান ছিল, এটা কোটা টোটা আন্দোলন কিছুই ছিল না, সরকারের সরানোর প্ল্যান। আমি দেখাই, কি সর্তক মেটিকুলাসলি সরকার। বিডি স্টুডেন্ট মুভমেন্ট। এই যে দেখো, এখানে দেখো একটা কি বলা হয়েছে, ইউনুস কি বলেছে, স্টুডেন্ট রিভলিউশন ইজ বাংলাদেশ ওয়াজ মেটিকুলাসলি প্ল্যান্ড, এরকম একটা কথা বলেছে না? এই মেটিকুলাসলি মানে কি, একদম খুঁটিনাটি বিষয়ে যত্নশীল, মানে একদম সূক্ষ্মতর সূক্ষ্মভাবে কি করেছে, প্ল্যান করা হয়েছে। বোঝা গিয়েছে এতটুকু? ওই যে এটা কোথায় বলা হয়েছে যে ইউনুস কি করছিল, ইউনুস সাহেব মাহফুজুর রহমান, মাহফুজ আলম না মাহফুজুর রহমান, যে মাহফুজ আলম, ওনার প্রথমেই কি করলো, জাতিসংঘে নিয়ে গিয়েছিল। জাতিসংঘে নিয়ে কি সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তাই না? এবং ওখানে কি বলছিল যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম, এরকম সামথিং একটা কথা বলেছে। এবং কি তারা সবাই মিলে এটা কি খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে এক্সিকিউশন করে সরকারের পতন ঘটেছে, এরকম একটা কথা বলেছিল না? সো ওই কনটেক্সটে কি বলছে, যে খুব সূক্ষ্মভাবে প্ল্যান করা, খুঁটিনাটি বিষয়ে যত্নশীল হয়ে যে যে কাজগুলো করা হয় সেটাকে বলা হয় মেটিকুলাসলি। বোঝা গিয়েছে এতটুকু? ক্লিয়ার। আচ্ছা। সো এই দেখছো, এই ওয়ার্ড জিনিসগুলো কিন্তু আমরা দেখি কিন্তু আমরা জানি না, এই অনেক তো নিউজ আছে। এই দেখো, এই যে মেটিকুলাস ওয়ার্ড, এই যে দেখো, ইউনুস রিভিলড দ্য ব্রেন, ওই যে মাস্টারমাইন্ড বলা হয়েছে, বিহাইন্ড দ্য প্রোটেস্ট হ্যান্ড সামথিং। বোঝা গিয়েছে? সো এই যে ধরো এখন যে হুটহাট করে যে আন্দোলনগুলো হয়, কি আন্দোলন হয়েছে, শাহবাগীরা আন্দোলন করা শুরু করছে যে 2 দিনের মাথায় ফাঁসি দিয়ে দিতে হবে। আনসাররা আন্দোলন করতেছে যে এখনই তাদের ইনক্রিমেন্ট দিতে হবে। প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করতেছে, হ্যাঁ তারা 12তম গ্রেড তাদের 10ম গ্রেডে দাও। তাই না? তো বেশিরভাগ আন্দোলন কি দেখা যায়, সরকারের অস্বস্তিতে ফালানোর জন্য আন্দোলন হচ্ছে। তাহলে এই আন্দোলনগুলোকে একদম খুব ভালোভাবে ডিজাইন করে রাখা হয়েছে, হ্যাঁ। যে এটা এভাবে এক্সিকিউশন করলে সরকার বিপদে হবে। তাহলে এই আন্দোলনগুলো, এই মুভমেন্টগুলো আমরা কি বলতে পারি, মেটিকুলাসলি ডিজাইনড মুভমেন্ট। বোঝা গিয়েছে এতটুকু? ওকে। সো এটা মানে হচ্ছে হলো খুঁটিনাটি বিষয়ে যত্নশীল, হ্যাঁ। খুঁটিনাটি বিষয়ে যত্নশীল, বিষয়ে যত্নশীল। ওকে, সো ঠিক আছে, আশা করা যায় এরপর থেকে এটা জিনিসটা তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে দেখো তো, আমি ওই যে একটা প্ল্যাসিড নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, ওইখানে আমি দাগায় আসছিলাম ট্রাঙ্কুইল। এই ট্রাঙ্কুইল অর্থ হচ্ছে শান্ত, হ্যাঁ। এটা আমার মাথায় কোনো কিছু নাই, থাকলে তোমাদের পড়াতাম। এই যে দেখো, এখানে ওয়ার্ড হচ্ছে পিসফুল, এবং নিচে দেখো সিনোনিমস আকারে কি দেওয়া, প্ল্যাসিড দেওয়া। এটা এভাবে পড়তে হবে। সো আমাদের লাস্ট একটা ওয়ার্ড, এটা আমাদের লাইফের সাথে অনেকটা রিলেটেড।
আচ্ছা, করোনার 3টা ডোজ কে কে দিছে আমার একটু বলো তো, টিকার। আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটাও দেওনি কে কে? এমন কি কেউ আছে একটা টিকাও দেওনি? আচ্ছা নেই। তো শুরুতে সবাই কি ছিল, একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই করোনার টিকা দিব কি দিব না, শরীরে তো ক্ষতি হতে পারে তাই না। তখন এই যে আমাদের গাজীপুরের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী, সে কি করলো, তারপরে ভিডিও ভাইরাল হলো, সে টিকা টিকা কিছুই নেয়নি, খালি সিরিঞ্জ ফুটায় দেশবাসী দেখা যায় আমি টিকা নিয়েছি। কারণ মানুষ তো টিকা নিচ্ছিল না, সবাই কিসে ভুগতেছিল, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল যে টিকা নিব কি নিব না, তাই না। এবং যেমন এটা এরকম কিন্তু এক ক্ষতি হয়েছে যে, প্রকার জোর করে দেওয়া হয়েছে, টিকাটা হ্যাঁ তো এক জোর প্রকার করে জোর দেওয়া করে হয়েছে। দিচ্ছে। এবং শেষমেশ কি বের হলো, যে টিকা নেওয়ার পর যারা যারা টিকা নিছে 70-80% মানুষেরই কি হয়েছে, যে চর্মরোগ ঘটিত, অ্যালার্জি রোগ ঘটিত সমস্যা সৃষ্টি হয়েছে কিন্তু এখন। ডাক্তারদের কাছ থেকে শুনবো, যা যা টিকা নিয়েছে 90 বা 70% কি হয়েছে, আমাদের অ্যালার্জি জনিত সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে মানুষ শুরুতে টিকা নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল তাই না, যে টিকা নিব কি নিব না। বাট দিন শেষে কি করছে, সবাই কিন্তু বাধ্য করা হয়েছে। আমরা যেরকম ছিলাম, আমাদের ভর্তির সময় টিকার কার্ড ছাড়া ভর্তি করেনি ডুয়েট। এমনকি হসপিটালে সার্ভিস দিত না কোনো, হসপিটালে হসপিটালে ঢুকতে ইনফ্যাক্ট দিত এই না। যে ডুয়েটের হলে কি করছে, টিকার কার্ড ছাড়া হলে ওঠা যাবে না। তো এটা কি তোমার বাধ্য করছে, তখন মানুষ বাধ্য হয়ে টিকা নিয়েছে। মানুষ কিন্তু শুরু শুরু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল যে আসলে কি করোনার অস্তিত্ব কিছু আছে, কারণ বৃদ্ধ মানুষ ঠান্ডা কাশি হয়ে মারা যাচ্ছে। তো এই যে ওয়ার্ডটা দেখো, এটা হচ্ছে ভ্যাসিলেট। আমরা একটু আসি ওয়ার্ডটাকে একটু ভাঙি, হ্যাঁ আমি ফাও ফাও গল্প করতেছি, এটা কাজে লাগবে। হ্যাঁ ভ্যাসিলেট, এটাতে তুমি একটু ভাঙো। হ্যাঁ, এই ভ্যাসিল থেকে নিয়ে আসো ভ্যাকসিন। ভ্যাকসিন যাই হোক, ভ্যাকসিন মানে এরকম সামথিং হবে। আর এই লেট থেকে নিয়ে আসো লেট। তাহলে ভ্যাকসিন দিতে মানুষ কেন লেট করেছে, কারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল। হ্যাঁ, যে করব নাকি করব না, দ্বিধা দ্বন্দ্বে ভোগা। বোঝা গিয়েছে এতটুকু? এই ওয়ার্ডটাও কিন্তু খুব ইউজ হয়। হ্যাঁ, সো এখানে একটা বলা হয়েছে যে অ্যান এক্সপার্ট পলিটিশিয়ান, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, হি ভ্যাক্সিলেটেড, সে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিল কখন, হোয়েন আস্কড অ্যান আনকমফোর্টেবল কোশ্চেন, যখন একটা আনকমফোর্টেবল কোশ্চেন, হুটহাট করে উল্টাপাল্টা একটা কোশ্চেন যখন থ্রো করা হয়, তখন অনেক বিজ্ঞ বিজ্ঞ পলিটিশিয়ানরা কি হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই যে আমাদের প্রাক্তন নৌমন্ত্রী ছিল শাহজাহান খান, 18 সালে যে ছাত্র আন্দোলন হলো, তাই বলা হয়েছিল যে দুইজন যে ছাত্র মারা গেল, এই যে সরি কুর্মিটোলা হসপিটালের সামনে, তার বক্তব্য কি, সে কি বলছে, সে একটু হেসে বলছিল যে এরকম দুর্ঘটনা কতই তো ঘটে। তাহলে এই যে হুট করে একটা কথা বলে, এই জন্য কি হলো, তার পরের বার তো সে এমপি থাকলো না, মন্ত্রী থাকলো না, চলে গেল। তো এইখানে এই যে জিনিসটা একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগা আছে, কোন সিদ্ধান্ত নিবে, কি কথা বলবে, এটাকেই বলা হয় ভ্যাসিলেট, বা বাংলায় বলা হয় দ্বিধাদ্বন্দ্বে ভোগা। বোঝা গিয়েছে এতটুকু? তাহলে আমরা ভ্যাসিলেট শব্দটাকে বাংলায় দুইটা পোর্শন পাই, একটা হচ্ছে ভ্যাসি, ভ্যাসি থেকে নিয়ে আসা যায় ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন দিতে মানুষ কেন লেট করছিল করোনার সময়, কারণ কি সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল যে ভ্যাকসিন নিব কি নিব না। বোঝা গিয়েছে এতটুকু? জি ভাই। আচ্ছা, সো আজকে আমাদের গ্রুপ 4 কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে, তোমরা কেউ লিভ নিবা না, তোমাদের ক্লাস শেষ বললে তোমরা ধুপ করে সবাই লিভ নিয়ে নাও। হ্যাঁ, আমি একটু ধরি কয়েকজন, একটা মিনিট একটু সময় দাও। আচ্ছা, এই ইয়াসির হামিদ ভাই একটু আনমিউট করো তো। আচ্ছা, হয় আমার সেইম্যান, না হয় তোমরা জুনিয়র। হ্যাঁ, একজন তুমি তুমি করে বললাম, ইয়াসির হামিদ নেই, ঘুমাচ্ছে মনে হয়। শরীফুল, শরীফুল ভাই একটু আনমিউট করেন। নেই। আচ্ছা, এই যে সাজেদা ইসলাম ইতি ভাই একটু আনমিউট করেন। এই, আচ্ছা যাকে বলে, হ্যাঁ, আচ্ছা আপু বলেন, আপু আমারে বলেন যে গতদিন একটা ওয়ার্ড পড়িয়েছিলাম। আচ্ছা আমরা একে একে ধরি। হ্যাঁ, গতদিন ওয়ারি নামে একটা ওয়ার্ড পড়েছিল না প্রথম কি সেকেন্ড ক্লাসে, ওয়ারি, WARY, এটার অর্থ কি? ভাই আপু তো এখন আনমিউট করে নাই, নেক্সট অন্য কেউ ধরেন। আচ্ছা, ইয়াসির হামিদ ভাইয়া।
আচ্ছা, সতর্কতা, ঠিক আছে, ধন্যবাদ। দ্রুত রেসপন্স করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক জি। আছে। ইয়াসির আহমেদ ভাইয়া, হ্যাঁ ভাই। ট্যাসিট্রান অর্থ কি? ট্যাসিট্রান অর্থ কি? শান্ত। হ্যাঁ, শান্ত। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে মিউট করে দেন। নেক্সট আমরা ধরি কাউসার আলম ভাইয়া। জি ভাই। হ্যাকোফোনিয়াস নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, এটা অর্থ কি? অ্যাকোফোনিয়াস। হ্যাঁ, এই গতকালকে নাকি? গতকালকেই পড়েছিলাম, মানে আমি টোটাল 3টা ক্লাস নিয়ে ধরতেছি, রেগুলার পড়া তো রেগুলার কম। কালকের ক্লাসটা ভাই আমি করতে পারি নাই তো। আচ্ছা, তাহলে আপনি আগের হিসাবে আসেন। ক্যাকোফোনিয়াস পড়েননি। ইকুইভোকেট অর্থ কি? ইকুইভোকেট। মনে নাই ভাই। পড়বেন, ভালো করে পড়বেন, নেক্সট দিন পড়ে আসবেন, হ্যাঁ, আপনার পড়াতে হবে। ঠিক আছে, মিউট করেন। ফুরকান শেখ। জি ভাই, অল টাইম অ্যাক্টিভ থাকি। হ্যাঁ, ক্যাকোফোনিয়াস অর্থ কি? বেসুরো। বেশ হলো। খ্যাকো মানে কাক। নেমইজ বলবো। না, হ্যাঁ, থাক কাক থাক থেকে থাক, আসছে। আপনি আপনি যেমন মনে রাখতেন, আমার ওগুলো শোনার দরকার নেই, হ্যাঁ। ও ক্লাস শুনতে গেলে সে ক্লাস শেষ হবে না। আচ্ছা, ঠিক আছে। মুস্তাফিজুর রহমান ভাই, আপনার তো আজকে কোনো রেসপন্সই নাই, আপনি কোথায়? জি ভাইয়া। আচ্ছা, so আপনি আমার একটা ওয়ার্ডের অর্থ হ্যাঁ। বলবেন। সেটা কি বলা যায়? আহ সে ধরেন, প্রোফাউন্ডলি অর্থ কি? প্রোফাউন্ডলি। হ্যাঁ, PROFUNDY। গভীর। প্রোফাউন্ড মানে গভীর, প্রোফাউন্ডলি মানে হচ্ছে গভীর ভাবে, হ্যাঁ। প্রোফাউন্ড। গভীর। আচ্ছা, সমস্যা প্রোফাউন্ডলি নেই, মানে গভীর। গভীর ভাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আপনি রিলেট করে কিছু পড়তে পারলে ঠিক আছে। সো ভাই একটা সমস্যা ছিল। বলেন। ভাই ওয়ার্ড গুলো পাজল হয়ে যাচ্ছে, মানে একটার সাথে আরেকটা মানে মিশে যাচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, বারবার কি করে? প্র্যাকটিস করতে হবে। আমি তো পারতেছি, আমি কিভাবে পারতেছি? আচ্ছা আচ্ছা। আমি তো অন্য ঠিক ব্যাকগ্রাউন্ডেরও আছে। না, আপনাদের ব্যাকগ্রাউন্ডেরই স্টুডেন্ট। পড়তে হবে, বারবার করে পড়লে প্র্যাকটিস করলে ঠিক হয়েছে, হ্যাঁ। আর খাতায় নোট করে পড়ুন, একটা A4 পেজ নেবেন, ওইখানে 30টা করে ওয়ার্ড, সাথে অর্থ, সাথে ওয়ার্ড অর্থ। এবার ঢেকে ঢেকে পড়ুন। কেমিস্ট্রি যেভাবে পড়ছিলেন না, এই যে বাণিজ্যিক নাম, জি ভাই। প্রতিদিন নতুন নতুন অ্যাড করতেছেন, আগের গুলো রিভাইজ দিচ্ছেন, এভাবে করে পড়তে হবে, নাহলে হবে না। বুঝা গেছে? নোট করে হয়ে গেছে ভাই, 3টা হ্যাঁ। খাতায় নোট করছি। আর হচ্ছে হলো পেপার টেপার পড়ুন, সমস্যা পেপারে নাই। দেখবেন যে এই ওয়ার্ড গুলো পেপারে আছে, ইংরেজি পেপার গুলো। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই, হ্যাঁ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তাহলে আজকে নিয়ে 4টা ক্লাস হলো, 120টা ওয়ার্ড পড়ানো হয়েছে। আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকালকে, 10টা 10 থেকে। আপনার জাস্ট টাইমে জয়েন করবেন, তাহলে আর আমাদের কোনো ক্যাচাল হবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এখানেই ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।